আছেন পলাশ ভাইয়া? একদিন আমার একটা কাজ এলো। যশোরের এক টাইলস কোম্পানির মালিকের কিছু জিনিস দ্রুত সেখানে পৌঁছে দিতে হবে। জিনিসগুলো খুব দামি ছিল, তবে কি জিনিস সেগুলো আমি দেখিনি। ঢাকায় তার লোকেরা সেই জিনিসপত্র ভালোভাবে প্যাকেজিং করে আমার ট্রাকে উঠিয়ে দিয়েছিল। আমার আর দেখার সুযোগ হয়নি, তবে বারবার বলে দিয়েছিল যে দামি জিনিস আমি যেন খুব যত্নে নিয়ে যাই। আমাকে সেই জিনিসগুলো নিয়ে ঢাকা থেকে যশোরে যেতে হবে। হঠাৎ আমাকে ঝিনাইদহ হাইওয়ে দিয়ে সেখানে পৌঁছাতে হবে। তারা সবকিছু উঠিয়ে দিয়ে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখলো। আমি ট্রাকে ওঠার আগে ইঞ্জিন, টায়ার এবং অন্যান্য জিনিসগুলো ঠিকঠাক মতো চেক করে নিলাম, যাতে মাঝ রাস্তায় আবার কোনো বিপদে না পড়তে হয়। সেখান থেকে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমি আল্লাহর নাম নিয়ে ট্রাকে উঠে পড়ি আর রওনা দিয়ে দিই যশোরের উদ্দেশ্যে, সেই ঝিনাইদহ হাইওয়ে ধরে। ঝিনাইদহ হাইওয়ে সম্পর্কে মাঝে সাঝে টুকিটাকি ভৌতিক কথা শুনেছি, কিন্তু কখনো নিজের চোখে কিছু দেখিনি, তাই তেমন ভয় লাগতো না। আমি ট্রাক নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। চলতে চলতে একসময় শহরের আলোগুলো বিদায় নিয়ে নেয়। প্রতিদিনের মতো আশপাশে আরো গাড়ি, বাইক এবং ট্রাক চলাচল করছিল। আমি চলতে চলতে ঢাকার শহর পেছনে ফেলে আসি। যার জিনিসপত্র পৌঁছে দিচ্ছিলাম সে বলেছিল সাবধানতার সাথে যত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো যায় পৌঁছাতে, কারণ জিনিসগুলো তার জন্য খুবই মূল্যবান। চলতে চলতে আমি কিছুটা পথ পার হয়ে গেলে ট্রাকটা রাস্তার এক পাশে দাঁড় করালাম। সেখানে একটা হোটেল ছিল, খুব ছোট্ট একটা হোটেল। ভাবলাম একটু চা খেয়ে নিই, তাহলে শরীরটা ভালো লাগবে। ট্রাক এমন জায়গায় দাঁড় করিয়েছিলাম যেখানে জাম লাগার কোনো সুযোগ ছিল না। ওই হোটেলের এক পাশে ট্রাক পার্ক করার মতো বেশ খানিকটা জায়গা ছিল, সেখানে রেখেছিলাম। তারপর হোটেলের বাইরে বিছানো চেয়ারে গিয়ে বসলাম। সেখানে আগে থেকেই আরো কিছু ট্রাক ড্রাইভার উপস্থিত ছিল, তারাও চা খাচ্ছিল। আমি নিজের জন্য একটা চায়ের অর্ডার দিলাম। 2 মিনিটের মধ্যেই আমার চাটা দেওয়া হলো। আমার বয়সী একজন আমাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন ভাই? আমি বললাম, এই তো একটু যশোরের দিকে যাব। সে আবার জিজ্ঞাসা করলো, কি মাল নিয়ে যাচ্ছেন? আমি বললাম, একটা টাইলস কোম্পানিওয়ালার দামি কিছু জিনিসপত্র আর কি। ইতিমধ্যে পাশের একজন বয়স্ক লোক চা খেতে খেতে বলল, আমি ট্রাক চালাচ্ছি 45 বছর হলো। তুমি যেখানে যাচ্ছ একটু সাবধানে যেও। মাঝে মাঝে কিছু এমন রাস্তা পার করতে হয় যেখানে কিছু জিনিস চোখে দেখা না গেলে উপস্থিত থাকে। আর এই ঝিনাইদহের হাইওয়ের কথা তো কম বেশি হয়তো জানো। যদিও আমি আজ পর্যন্ত তেমন কিছু দেখিনি, তাই লোকটার কথাকে ঠাট্টা হিসেবে নিলাম। তবে লোকটা যেহেতু বয়সে আমার চাইতে অনেক বড় ছিল, তাই তার সম্মানার্থে আর কোনো কথা বললাম না, শুধু হাসূচক মাথা নাড়লাম। যেহেতু আমাকে দ্রুত সে জিনিসপত্র পৌঁছে দিতে হবে, তাই চাটা শেষ করে উঠে পড়লাম। আমার কাছে তাদের সাথে গল্প করার মতো যথেষ্ট সময় ছিল না, তাই টাকাটা পরিশোধ করে ট্রাকের দিকে হাঁটা ধরলাম। পেছন থেকে ওই বয়স্ক লোকটা উঁচু গলায় আবার বলল, বাবা সাবধানে আল্লাহর নাম নিয়ে যাও। আমি শুধু হাত উঁচু করে হ্যাঁ বলে দিলাম। তারপর ট্রাক নিয়ে আবার গন্তব্যের দিকে রওনা হয়ে গেলাম। একটা কথা বলে রাখি, সেই সময়টা ছিল রোজার ঈদের 2-3 দিন পর, 2002-এর ঘটনা। ঈদের ছুটিতে সরকারি অফিসার থেকে নিয়ে শুরু করে রিক্সা চালক সবাই গ্রামে গিয়েছে ছুটি কাটাতে। সেই সময়টা তো এমনিতেই চোর ডাকাতের ভয় বেশি থাকে, আর ঢাকা শহরের অর্ধেকের বেশি ফাঁকা হয়ে যায়। ব্যস্ত রাস্তাগুলোতে আর তেমন গাড়ি ঘোড়ার চোখে পড়ে না। আমি এবার চলতে চলতে একদম একা হয়ে গেলাম। যদিও ঢাকা ছেড়ে আসার সময় কয়েকটা গাড়ি চোখে পড়ছিল, কিন্তু এখন একদম রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছিল। সময়টা ছিল রাত প্রায় 9টা। তবে ঢাকা থেকে এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, শুধুমাত্র গাড়ি ঘোড়ার সংখ্যা একদম কমে শূন্য হয়ে গিয়েছিল। আমার গাড়িটি শুধু হাইওয়েতে একা চলছিল। চলতে চলতে এক পর্যায়ে আমি রাস্তার একদম মাঝে একটা জিনিস দেখতে পাই। জিনিসটা একদম রাস্তার মাঝ বরাবর হওয়ার কারণে আমার গাড়ির সামনের দিকে একটু কষ্ট হয়ে যাচ্ছিল। এমনও করতে পারছিলাম না যে পাশ কাটিয়ে চলে যাব। তাই এবার আমি গাড়ি থেকে নিচে নামলাম। চারপাশ একদম নির্জন ছিল, শুধু বাতাসের শো শো শব্দ শুনছিলাম। যে জিনিসটা আমি গাড়ির সামনে দেখেছিলাম সেটা আসলে যে কি তার কিছুই বুঝতে পারছিলাম না। এরকম জিনিস আমি আগে কখনো দেখিনি, তাই সেটা কেমন দেখা যায় বা কি সেটা বলতে পারবো না। যাই হোক, সেই জিনিসটা খুব বড় ছিল, আর আমি সেটা সরানোর জন্য গাড়ি থেকে সামনে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় আমার ঠিক পেছনে পায়ের আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ শুনে সাথে সাথে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল ছিল। তারপর আমি আবার সামনে তাকালাম। তাকাতেই দেখলাম সেই জিনিস যেটা আমার থেকে প্রায় 15-20 ফুট দূরে ছিল সেটা আর নেই। সেটা একটা কালো কিছু ছিল। ওই জিনিসটা একদম উধাও হয়ে গিয়েছিল। রাস্তায় তখন আমি ছাড়া আর কেউ ছিল না। জিনিসটা খুব বড় ছিল। কোনো আওয়াজ ছাড়া কিভাবে উধাও হয়ে গেল তা আমি টেরও পেলাম না। ভয়াবহ অবস্থা দেখে আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল। আমি আর এদিক ওদিক না তাকিয়ে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসলাম। তারপর আগের চাইতে আরো বেশি বাড়িয়ে ট্রাক চালাতে শুরু করলাম। চালাতে চালাতে সামান্য কিছু সময় পর দেখলাম সামনে একটা মহিলা এলোমেলো চুলে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমার ট্রাকটা যতই মহিলার সামনে যাচ্ছিল, মহিলা হাত উঠিয়ে আমাকে থামতে বলছিল। প্রথমে আমার মনে হলো যে ট্রাক থামিয়ে জিজ্ঞাসা করে সে কোথায় যাবে, কিন্তু পর মুহূর্তে মনে হলো যে এই জনমানব শূন্য রাস্তায় মহিলার জন্য ট্রাক থামিয়ে কথা বলাটা আমার একটা উচিত হবে না। এই মনে করে আমি ট্রাক আরো দ্রুত গতিতে চালাতে চালাতে মহিলাকে অতিক্রম করে ফেললাম। ট্রাকের আয়নার দিকে তাকিয়ে দেখলাম
মহিলাটা এখন আমার ট্রাকের পেছনে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে ট্রাকের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে এক বিভৎস চমক ছিল। আমি তাড়াতাড়ি নিজের নজর সরিয়ে নিলাম। কিছুটা পথ আরো সামনে এগোলে আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। তো আমার ট্রাকের পেছন থেকে মনে হচ্ছিল যেন কেউ আমার ট্রাকে রাখা জিনিসপত্রগুলোর মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করছে। আমি তখন জিনিসটাকে এড়িয়ে গেলাম, কিন্তু ওই আওয়াজটা ধীরে ধীরে ক্রমশ বাড়ছিল। তাই আমাকে বাধ্য হয়ে ট্রাক থামিয়ে নিচে নামতে হলো, কারণ ট্রাকের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো খুব দামি। কিছু হয়ে গেলে আবার বিপদ হয়ে যাবে। আমি ট্রাকের দরজা খুলে জিনিসপত্রগুলো ভালোভাবে দেখছিলাম। সব ঠিকঠাক ছিল, তবে একটি জিনিস আমার একটু অদ্ভুত লাগলো। জিনিসগুলোর একদম মাঝখানে একটা ব্যাগ পড়েছিল, ছোট্ট কাপড়ের ব্যাগ। আমি দরজা লাগিয়ে আবার ড্রাইভিং সিটের দিকে চলে যাচ্ছিলাম, আর মনে হলো ট্রাকের সামনের আয়নাতে কোনো একটা ছায়া পড়েছে। এগিয়ে গেলাম, কিন্তু তখন আর ছায়াটা দেখা যাচ্ছিল না। আমার মন মানসিকতা কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি ড্রাইভিং সিটে বসে ট্রাক চালাতে শুরু করলাম। আমি পুরোপুরি অন্যমনস্ক হয়ে বসেছিলাম। কিছুক্ষণ ট্রাক চালানোর পর আমার মনে হলো রাস্তা শেষ হয়ে গেছে। সে সময়টা একদম শীতের সময় ছিল না, কিন্তু রাস্তা কুয়াশা ভরে গেল। সেটা কুয়াশা ছিল নাকি ধোঁয়া বুঝতে পারছিলাম না, কিন্তু রাস্তা একদম ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে গেল। আমি কিছু দেখতে পারছিলাম না, সামনে রাস্তা আছে কিনা তা দেখার জন্য আমি ট্রাকটা নিয়ে নিচে নামলাম, কারণ ধোঁয়া বা কুয়াশা এতটা বেশি ছিল যে সামান্য কিছু দেখা যাচ্ছিল না। নেমে যখন ওই ধোঁয়ার দিকে যেতে শুরু করলাম, তখন সেই ধোঁয়ার মাঝখান থেকে একটা বাচ্চার হাসি ভেসে এলো। হেডলাইটের আলো সেই ধোঁয়ার মধ্যে পড়ছিল, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। এমন সময় আমার মনে হলো ট্রাকের পিছন থেকে কেউ উঁকি মেরে আমাকে দেখছে। আমি একটু সাহস জাগিয়ে সাথে সাথে ট্রাকের পেছনে গেলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। এবার আমি সামনে চলে এলাম। ড্রাইভিং সিটের কাছাকাছি এসে দেখলাম ট্রাকের সামনের বড় আয়নায় একটা বাচ্চার হাতের ছাপ, ধুলোবালির মতো একটা বাচ্চা হাতের ছাপ। তাও আবার জানালার বাহির দিক থেকে নয়, বরং ভেতরের দিক থেকে। হঠাৎ কোনো বাচ্চা ড্রাইভিং থেকে অথবা ড্রাইভিং সিটের পাশে বসে জানালায় হাত দিয়েছে এমন মনে হচ্ছিল। এটা দেখে আমার পিলে চমকে উঠল, কারণ প্রথমে আমি ওই ধোঁয়ার মধ্য থেকে একটা বাচ্চার হাসির আওয়াজ শুনতে পেয়েছিলাম, আবার এখন এটা বাচ্চার হাতের ছাপ। আমি নিজেকে বলে সান্ত্বনা দিলাম যে হয়তো হাতের ছাপটা আমারই, কিন্তু আমার হাত তো একটা বাচ্চার তুলনায় খুব বড়। কিছুতেই ওই হাতের ছাপ আমার হতে পারে না, কিন্তু নিজেকে বারবার সান্ত্বনা দিচ্ছিলাম। তারপর কোন রকম গাড়িতে বসে চালাতে শুরু করলাম। অল্প একটু চালিয়ে যখন ওই ধোঁয়াশার ভিতরে ঢুকলাম, তখন আমার মনে হলো গাড়ির এক পাশ থেকে আরেক পাশে একটা ছায়ামূর্তি দৌড়াদৌড়ি করছে। আবার কখনো আমার গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে, কখনো গাড়ির পেছনে চলে যাচ্ছি। আমি আবছা আবছা ওই ছায়ামূর্তিটা দেখতে পাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হলো সামনের ধোঁয়ার মধ্য থেকে একজন লোক আর্তনাদ করছে। যদিও তার আওয়াজটা খুব ঘিরে আসছিল, কিন্তু আমি অনুভব করতে পারলাম। ট্রাক থামিয়ে আমি আবার নিচে নামি, আর ওই ধোঁয়ার মধ্যে তাকিয়ে উঁচু গলায় বলি, কে ওখানে? আপনার কি সাহায্যের প্রয়োজন? যদিও আমার মনে ভয় লাগছিল, কিন্তু ধোঁয়ার কারণে আমি ভাবলাম যে আমারও হতে পারে কোনো মানুষের ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো কোনো গাড়ি না দেখে তাকে আঘাত করে ফেলেছে। আমি হয়তো এগিয়ে গেলে তার উপকার হবে, এজন্য নেমে বিষয়টা দেখার চেষ্টা করছিলাম। যদিও আমার খুব ভয় লাগছিল, তখন আমি ওই ধোঁয়ার মাঝখানে একটা মানুষের আকৃতি দেখলাম। তার উচ্চতা অনেক বেশি ছিল, আর সে আমার ট্রাকের দিকে এগিয়ে আসছিল। যখন সে এগিয়ে আসছিল, তখন আমি দেখলাম তার সিনাটা একদম অদ্ভুত। আমার এমন মনে হচ্ছিল যে কোনো শক্তিশালী মানুষ তার দুই হাতের ডেনা ধরে সামনের দিকে চাপ দিয়েছে, তাই তার বুকটা চেপে গিয়েছে। হাত পা গুলো খুব লম্বা ছিল। ওই জিনিসটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। প্রতিটি পদক্ষেপে যেন মাটি কেঁপে উঠছিল, বাতাস থমকে গিয়েছিল। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসা সেই অবয়বটা আর মানুষ নয়, সেটা আমি তখন পুরোপুরি বুঝে গিয়েছিলাম। যত কাছে আসছিল ততই তার বিকৃত মুখ, শূন্য চোখ আর ভাঙাচোরা শরীরের ভয়াল চেহারা স্পষ্ট হয়ে উঠছিল। গা ছমছমে ঠান্ডা একটা হাওয়া আমার শরীরের প্রতিটি লোমকূপ দাঁড় করিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের ওপর চেপে বসে আছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। ভয়ে আমি পেছন দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন মাটির সঙ্গে একেবারে লেগে গেছে। নড়াচড়া করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলাম বারবার। হঠাৎ মনে পড়লো আয়াতুল কুরসি। সেই মুহূর্তে আর কিছু মাথায় আসছিল না। আমি গলার সব জোর দিয়ে ধীরে ধীরে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। প্রথমে কণ্ঠ কাঁপছিল, শব্দ বের হচ্ছিল না ঠিকঠাক, কিন্তু যত পড়ছিলাম ততই যেন শরীরে শক্তি ফিরে পাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যেই পা নড়ে উঠলো। আমি আর এক মুহূর্ত দেরি না করে ট্রাকের দিকে দৌড় দিলাম। ট্রাকটা ছিল আমার থেকে প্রায় 5-6 ফুট দূরে। বুক ধুকপুক করতে করতে আমি ছুটে গেলাম, কিন্তু সামনে গিয়ে দেখি ট্রাক অস্বাভাবিকভাবে দুলছে, যেন কেউ ভেতর থেকে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। সেই দোলনিতে ট্রাকের দরজা একবার খুলে যাচ্ছে, একবার বন্ধ হচ্ছে। বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। তবুও সাহস করে চালকের সিটে বসে স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবার চেষ্টা করেও গাড়ি স্টার্ট হচ্ছিল না। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশ নিস্তব্ধ হয়ে পড়লো। মনে হলো কিছু একটা খুব কাছেই আছে। ঠিক তখন এক বিকট শব্দে ট্রাকের ছাদে টোকা পড়লো। একটা না, দুটো না, একটার পর একটা, যেন কেউ পাথর দিয়ে আঘাত করছে। আমি শিউরে উঠলাম। সামনে তাকিয়ে দেখি সেই কালো অবয়বটা এবার একেবারে ট্রাকের গায়ে এসে দাঁড়িয়েছে।
আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। চোখ ফেরাতেই দেখি জিনিসটা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। কিন্তু পর মুহূর্তে চোখ গেল ট্রাকের বাম দিকের কাছে। সেখানে ধীরে ধীরে গঠিত হচ্ছে এক নারীর মুখ। চুলগুলো এলোমেলো, চোখ দুটো যেন কোনো গভীর অভিশাপ বহন করছে। ভয়ে আমি চোখ ফিরিয়ে নিলাম। তারপরে শুনতে পেলাম কানে আসা ফিস ফিস কণ্ঠস্বর, এরকম অদ্ভুত ভাষায় যেটা আমি আগে কখনো শুনিনি। সেই ভাষায় একাধিক কণ্ঠে কিছু একটা আলোচনা চলছিল, কিন্তু একটিও শব্দ আমি বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল এ কোনো মানুষের কণ্ঠ নয়। হঠাৎ ট্রাকের দরজায় হালকা কড়া নাড়ার শব্দ। আমি চমকে তাকালাম, কেউ নেই। কিন্তু সেই নারীর মুখটা জানালায় এখন স্পষ্ট, আরো স্পষ্ট হয়ে উঠছে। চোখ দুটো এবার এক দৃষ্টিতে তাকিয়েছে আমার চোখে। আমার দম বন্ধ হয়ে আসছিল, গলা শুকিয়ে কাঠ। সেই মুহূর্তে ট্রাকের দোলনি হঠাৎ বন্ধ হয়ে গেল, আর আমি শেষবারের মতো স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহর অশেষ রহমতে এবার ট্রাক স্টার্ট হয়ে গেল। আমি গাড়ি চালাতে শুরু করলাম। রাস্তা একদম ফাঁকা, শুধু হেডলাইটের আলোয় ধুলো ধোয়ার মাঝে সামনে পথ দেখা যাচ্ছিল। হঠাৎ করে রেডিওটা চালু হয়ে গেল। আমি নিজে তো অন করিনি। রেডিওতে অদ্ভুত এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো। তুমি আমাকে ছেড়ে এসেছো কেন? আমাকে নিয়ে যাও। এই কথা শুনে আমার যেন রুহু কেঁপে উঠল। ভয় আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি এখন কোনো রকম এই জায়গাটা থেকে বের হতে চাচ্ছিলাম, কিন্তু কোনো মতেই পারছিলাম না। হঠাৎ ওই একই কথাগুলো বারবার রিপিট হতে থাকলো। আমি খুব ভয় পাচ্ছিলাম। এর মধ্যে আরো বেশি ভয় লাগলো একটা বিষয় খেয়াল করে। আমি খেয়াল করলাম হাইওয়ের ওপরে একটা সাইনবোর্ড। কোনো লাইট, কোনো টোল স্টেশন বা অন্য কোনো ধরনের কোনো দিক নির্দেশনা বা কিছুই ছিল না। এটা দেখে আমি অনেক বেশি অবাক হয়ে গেলাম, কারণ একটা হাইওয়ে কিভাবে এরকম হতে পারে? কতবার তো এই রাস্তা দিয়ে যাতায়াত করেছে, কিন্তু এমন অন্ধকার জনমানবহীন পরিবেশ কোনোদিন দেখিনি। হঠাৎই চারদিক ঘন ধোঁয়ায় ঢেকে যেতে লাগলো, যেন কেউ একগাদা সাদা ছাই ধোঁয়া হাইওয়ের ওপর ফেলে দিয়েছে। সামনে কিছু দেখা যাচ্ছিল না। ব্রেক কষে ট্রাক থামাতে গেলাম, কিন্তু গাড়ি থামছে না। স্টিয়ারিং যেন জমে গেছে, আমার হাত কাজ করছিল না। গাড়িটা নিজে থেকেই চলতে লাগলো একটা অলৌকিক নিয়ন্ত্রণে। বুক ধরফর করছিল। আল্লাহ আল্লাহ করতে লাগলাম, কিন্তু কোনো আওয়াজ বাইরে বের হচ্ছিল না। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করে সাহায্য চাইলাম, কিন্তু কোথাও কেউ নেই। পুরো এলাকা নীরব, এমনকি নিজের গাড়ির আওয়াজ ছাড়া অন্য কোনো শব্দ নেই। হঠাৎ একটা হাই এপিসোড কানে ফাটানো শব্দ, কানের পর্দা ফেটে যেতে চাইল। মাথা ধরছিল, কপাল ঘেমে একেবারে ভিজে গেছে। এমন সময় ট্রাকের সামনে ধোয়ার ভেতর হঠাৎ একটা ছায়ামূর্তি দেখা গেল। সেটা হেঁটে আসছে, কিন্তু মানুষ নয়, চার পায়ে চলছে। তার মাথার অংশটা অস্বাভাবিক বড়, চোখ দুটি লালচে, আর মুখটা যেন পুড়ে যাওয়া মাংসের মতো বিকৃত। গাড়ি থামাতে পারিনি, ধাক্কা লাগবে ভেবে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু ধাক্কা লাগেনি। গাড়ি যেন নিজ থেকে তাকে পাশ কাটিয়ে চলে গেল। চোখ খুলে দেখি সাইড মিররে বসে আছে সেই জিনিসটা, একটা বানরের মতো দেখতে, কিন্তু মানুষের মতো বিকৃত চেহারা। সেটা আমার দিকেই তাকিয়ে মুখটা ধীরে ধীরে সামনে আনছে, একদম আমার মুখ বরাবর। আমার শরীর জমে গেল। সেই চেহারাটা আমি আজীবন ভুলতে পারবো না। তার চোখ দুটি কালো গর্তের মতো, মুখে দাঁত নেই, কিন্তু গলার ভেতর থেকে এক অদ্ভুত গড়গড়ের শব্দ বের হচ্ছিল। সে হাত বাড়িয়ে জানালার ভেতর ঢুকে আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। আমি সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এমনই একরকম প্যারালাইজড অবস্থায় ছিলাম। হঠাৎই ট্রাক প্রচন্ড ঝাঁকুনি খেলো। আমি চোখ বন্ধ করলাম, জ্ঞান হারিয়ে ফেললাম কিনা বুঝতে পারিনি। একসময় বুঝলাম আমি ট্রাকের ভেতরে নেই, আমি যেন হাওয়ায় ভেসে যাচ্ছি। চোখ খুলে দেখি ঘোর অন্ধকার, নিচে অজস্র হাত ছড়িয়ে আছে। সবাই আমাকে ডাকছে, কিন্তু কারো মুখ নেই, সবাই ছায়া, কেবল কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। তুমি আমাদের এলাকা পার হয়েছ, ফিরে যাওয়ার পথ নেই। এই কথাটা বারবার শোনা যাচ্ছিল। আমি ভয়ে দম আটকে যাচ্ছিল। দৌড়াতে লাগলাম, কিন্তু পথ নেই, শুধু অন্ধকার আর অজানা চেহারার ছায়া। হঠাৎ আমার চোখ খুলে গেল, দেখি আমি ট্রাকের সিটে বসা, বুকের উপর তীব্র ব্যথা। জানালার বাইরে তাকালাম, সকাল হয়েছে, কিন্তু গাড়ির বাইরে এখনো কুয়াশার মতো কিছু একটা ছিল। আর ট্রাকের সামনের আয়নার ওপরে ঠিক সেই বানর চেহারার ছায়াটা আবার বসে আছে, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আমি সিট বেল্ট খুলে নিচে নামতে চাইলাম, কিন্তু পা কাঁপছে। যেভাবে পারি দরজা খুলে নেমে এলাম। মালামালগুলো ঠিক হয়ে আছে কিনা দেখতে দরজার পেছনে গেলাম। দেখলাম লাল রঙের একটা কাপড়ের ব্যাগ নেই, অথচ আমি স্পষ্ট মনে করতে পারছি আমি সেটি রাখছিলাম। হঠাৎ মনে পড়লো সেই ব্যাগের ভেতরে একটা পুরনো পুতুল ছিল, যা আমার বাচ্চা মেয়ের স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম, কিন্তু সে তো অনেক আগেই মারা গেছে। আমি পেছনে ফিরে জানালার দিকে তাকালাম, দেখে চমকে উঠলাম। জানালায় মহিলার মুখের ছাপ, আর সামনের আয়নায় একটা বাচ্চার হাতের ছাপ। ঠান্ডা ঘাম শরীর দিয়ে ঝরছিল। আমি ছুটে গিয়ে দোকানের মালিককে ডাকতে চাইলাম, কিন্তু আমি যে কাউকে ডেকে দেখাবো সেই সুযোগই পেলাম না। চোখের সামনে সবকিছু মিলিয়ে গেল অদ্ভুত এক ধোঁয়ার মধ্যে। এতটাই বাস্তব ছিল সবকিছু যে এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যদি সেই জানালায় মুখের ছাপ আর সামনের আয়নায় ছোট্ট হাতের ছাপ না দেখতাম, তাহলে হয়তো আমিও ভাবতাম সবটা ক্লান্ত মস্তিষ্কের কল্পনা। কিন্তু প্রশ্নটা এখনো ঘুরছে মনে, সেই ছাপগুলো তাহলে কোথা থেকে এলো? যদি কাউকে বলি বিশ্বাস তো করবে না, উল্টো বলবে কাজ ফাঁকি দিয়ে গাল গল্প বানিয়ে বলছি।
কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা নিছক কল্পনা নয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল ঠিক 7টা, অথচ এই রাস্তাটা তো কখনোই এতটা সময় নেয় না। ঠিক সেই মুহূর্তে চোখের সামনে ছাপগুলো আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বুঝে গেলাম আমি যা দেখেছি তা কল্পনা নয়, সত্যি কিছু একটা ঘটেছে। আর একটা ব্যাপার খেয়াল করলাম, রাতের ভেতর আমি কখনো কল রিসিভ করিনি, অথচ মালিক বলছেন বারবার ফোন দিয়েছেন। ঘড়ি দেখলাম সকাল 7টা, অথচ রাত 10টা-11টায় আমি রওনা দিয়েছিলাম। বড়জোর 6 ঘন্টার পথ। এত দেরি হলো কিভাবে? সেই দিন আমার সাথে যা ঘটেছিল তা মিথ্যা ছিল না। যাই হোক, এরপর থেকে আমি ঝিনাইদহ সেই হাইওয়ে এড়িয়ে চলার চেষ্টা করি, বিশেষ করে রাতের সময়। আর শুধু তাই নয়, বরং প্রায় সময় নিজের শরীর বন্ধ রাখার চেষ্টা করি। সেদিনের ঘটনা ভোলার মতো ছিল না, হয়তো আমার মৃত্যুর আগ পর্যন্ত ওই মুহূর্তগুলো আমার স্পষ্টভাবেই মনে থাকবে। মালিককে আমি আর কিছু বলিনি। দেরি হওয়ার কারণে তিনি রাগারাগি করেছিলেন, তবে আমি চুপ করে শুধু শুনেছি। অনেক সময় অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়। তারপর পারিশ্রমিক নিয়ে আমি আর তখনই ঢাকার উদ্দেশ্যে রওনা হইনি, বরং কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি, তারপর খাবার খেয়েছি, তারপর ফোনে পরিবারের সাথে কথা বলেছিলাম, অতঃপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সেই দিন আর আমি কোনো কাজ করিনি। 3 দিন পর্যন্ত বাড়িতে ছিলাম, নিজেকে কিছুটা সামলে নিয়ে তারপর কাজে বের হই। যদি আমার মধ্যে তখন ভয় ছিল, তবে সংসার তো জানাতে হবে। ইমরান ভাই, এই ছিল আমার হাজবেন্ডের বন্ধুর ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2020 সালে, যখন করোনা লকডাউন চলছে। করোনার কারণে চতুর্দিকে জীবনযাত্রা বিপর্যস্ত, মানুষ খুব একটা বাইরে বের হতে পারছে না জীবিকার তাগিদে। ঘটনাটি ঘটেছিল এই নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং সোনারগাঁ যে দুটো উপজেলা রয়েছে, এই দুটো উপজেলার একটি জায়গায়। রূপগঞ্জ এবং সোনারগাঁ এই দুই উপজেলার মধ্যে একটি বেড়িবাঁধ রয়েছে। রূপগঞ্জের অংশ বেড়িবাঁধের ভেতরে আর সোনারগাঁর অংশ বেড়িবাঁধের বাইরে থাকে। এটি কাঁচপুর থেকে ভুলদা গাউছিয়া পর্যন্ত গিয়েছে এই বেড়িবাঁধের অংশটা। তো রূপগঞ্জের যেই অংশটা, এটা বেড়িবাঁধের ভেতরে থাকার কারণে বর্ষাকালে কিন্তু এই অংশটা শুকনো থাকে, আর সোনারগাঁয়ের অংশটা বেড়িবাঁধের বাইরে থাকার কারণে বর্ষাকালে ওই অংশটা ভেজা থাকে, অর্থাৎ পানিতে প্লাবিত হয়। 2020 সালে বর্ষাকালে হলো কি, রূপগঞ্জের ভেতরে পানি ঢুকে গেল, অথচ সেখানে পানি ঢোকার কথা ছিল না। এই কারণে সরকারিভাবে একটা পদক্ষেপ নেওয়া হয়, সেটা হচ্ছে বেশ কয়েকটা পাওয়ারফুল মোটর বসানো হয় এই পানিগুলোকে সরিয়ে অন্য স্থানে ফেলার জন্য, অর্থাৎ বেড়িবাঁধের উল্টো পাশে সোনারগাঁয়ের অংশে ফেলার জন্য। এরকম 3-4টা মোটর বসানো হয়, সারাদিন চলে, রাতের বেলাও চলে, থেমে থেমে চলে আর কি। এই মোটরগুলো যেখানে বসানো হয়েছিল সেই জায়গাটা পাহারা দেওয়ার জন্য, অর্থাৎ মোটর চালানো বন্ধ করা, এই কাজ করার জন্য নির্দিষ্ট কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে এমনই একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে আব্দুল মাজেদ। উনি একটি মোটরের দায়িত্বে ছিলেন, যেটা রূপগঞ্জের ভেতরে একটা জায়গা। এটার নাম যেই জায়গাটা আর কি, আমগাঁও বা আংগাঁও এরকম একটা শব্দ বলেছেন, আমি ঠিক বুঝতে পারিনি। তো মেহেদী হাসান ভাই যেই গ্রামের নামটি বলেছিলেন, তো যাই হোক, যারা ওই এলাকায় আছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল নামটা কি হবে। তো উনি মূলত ওই অংশের একটা মোটরের দায়িত্বে ছিলেন। তো উনি বেশ কয়েকদিন মোটর চালাচ্ছেন, 2-3 দিন এরকম চালিয়েছেন। সময়টা তখন সন্ধ্যা, মাগরিবের আজান হয়ে গেছে, নামাজও হয়ে গেছে, মসজিদ থেকে মুসল্লিরা কেউ কেউ বের হওয়া শুরু করেছে মাত্র। ওই সময় হঠাৎ করে এই যে আব্দুল মাজেদ কাকা, উনি একটা কান্নার আওয়াজ শুনতে পান। এতক্ষণ কিন্তু মোটর চলছিল, মাগরিবের আজানের কিছুক্ষণ আগে মোটর বন্ধ করা হয়েছে। মোটর চললে তার কোনো শব্দ শোনা যায় না। তো মোটর বন্ধ করার পর ওই ঠিক সন্ধ্যার পর মুহূর্তে উনি একটি কান্নার আওয়াজ শুনতে পান। উনি বুঝতে পারেন যে কান্নাটা কোনো বাচ্চার কান্নার আওয়াজ, 2-3 বছরের ছোট বাচ্চা কান্নাকাটি করলে যেরকম আওয়াজ হয় না, ঠিক ওই রকম। তো উনি চিন্তা করলেন যে কান্নাকাটি করে কে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ওই জায়গাগুলো ওই সময় 2020 সালেও খুব নির্জন ছিল। এতটা নির্জন ছিল যে হর হামেশাই দিন দুপুরে ডাকাতি হতো। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে ওই জায়গাগুলোতে অনেক সময় বিভিন্ন ডেড বডি পাওয়া যেত।
আশেপাশের বিভিন্ন অঞ্চলে যদি কোনো খুন খারাপি হতো, ডেড বডি খুঁজে না পাওয়া যেত, দেখা যেত ওই অঞ্চলে গিয়ে ফেলে রেখেছে। বিশেষ করে এই যেখানে মোটরগুলো বসানো হয়েছে এই সাইডটাতে, মানে খুব নির্জন ছিল ওই সাইডটা। এখন তো লোকজন কিছু হয়েছে আর কি, এই জন্য জনসমাগম বেড়েছে, ওই সময় এরকম ছিল। যেহেতু শুনশান নীরবতা, ওখানে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসবে? আব্দুল মাজেদ কাকা বেশ সাহসী একজন মানুষ ছিলেন। উনি চিন্তা করলেন যে একটু দেখি তো কার বাচ্চা পথ ভুলে এখানে চলে আসছে কিনা। তো ওই চিন্তা করে উনি আগানো শুরু করেছেন। তো আগাতে গিয়ে দেখেন যে কান্নার আওয়াজটা যে পাশ থেকে আসছে সেই পাশটাতে পানি ফেলা হচ্ছে, অর্থাৎ এই পাশের পানি ওই পাশে ফেলা হচ্ছে, যে পাশে ফেলা হচ্ছে ওই পাশ থেকে কান্নার আওয়াজ আসছে। তো উনি একটু রাস্তার উপরের দিকে উঠে গেলেন, নিচের দিকে তাকালেন যে মানে পানি যেখানে পড়ছে ওইখান থেকেই তো কান্নার আওয়াজ, কান্নাকাটি কে করে? তাকিয়ে উনি দেখতে পেলেন যে 2-3 বছরের বাচ্চা, যেটা উনি আন্দাজ করেছিলেন সেটাই কান্নাকাটি করছে। এই কান্নাকাটি দেখে ওনার খুব মনে কষ্ট হয়, যতটুকু বাচ্চা, আরে কান্নাকার বাচ্চা, যাই ওকে উঠিয়ে নিয়ে আসি, তারপর দেখি খোঁজ খবর নিয়ে। যেহেতু অনেক দূরে দূরে ঘর বাড়ি, ওই এলাকায় যে একদম লোকজন ছিল না তা না, তবে দূরে দূরে ঘর বাড়ি ছিল, শুনশান নীরবতা ছিল। তো উনি নিচে নেমেছেন, রাস্তার এই ঢাল বেয়ে নিচে নেমেছেন। নিচে নেমে ওই বাচ্চাটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলেছেন, যাই বাবা আয়, আমার হাত ধর, উঠে আয়, তোকে তোর বাড়িতে পৌঁছে দিই। ওই সময় ওই বাচ্চা কান্না থামিয়ে দেয়, বিশ্রী একটা হাসি দেয় এবং হাসি দেওয়ার সাথে সাথে নিজের আকার পরিবর্তন করতে শুরু করে। আব্দুল মাজেদ কাকা দেখেন যে এই বাচ্চাটা ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক যেমন একটা ছোট মানুষ সময়ের সাথে সাথে আস্তে আস্তে পরিণত বয়স্ক হতে থাকে, তার আকার আকৃতির পরিবর্তন হতে থাকে, ঠিক সেম ছোট বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, তার চেহারার পরিবর্তন হচ্ছে, চেহারায় পরিপক্কতা আসছে। এইভাবে বড় হতে হতে উনি যতটুকু উচ্চতা, অর্থাৎ আব্দুল মাজেদ কাকা যতটুকু উচ্চতার, তার থেকেও 3-4 হাত লম্বা হয়ে গিয়েছে। তখন তো আব্দুল মাজেদ কাকা প্রচন্ড ভয় পেয়েছেন। উনি বুঝতে পেরেছেন এটা কোনো স্বাভাবিক বিষয় নয়, উনি ভয়ঙ্কর কোনো কিছুর খপ্পরে পড়েছেন। তখন প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার। এদিকে ওনার চিৎকারের আওয়াজ কাছাকাছি থাকা একটা মসজিদে পৌঁছে গিয়েছে। তখন তো মাগরিবের নামাজ শেষ হয়েছে, কিছু মুসল্লি মসজিদের ভিতরে ছিল। ওনারা যখনই চিৎকারের আওয়াজ শুনেছেন তখন ওরা বলছে, কি ব্যাপার, চিৎকার দিল কে? চিৎকারটা কোন দিক থেকে আসলো? তখন ওনারা মসজিদ থেকে বের হয়ে দ্রুত ওই উৎস খুঁজে ওইদিকে যাওয়া শুরু করেছেন। কাছাকাছি গিয়ে দেখতে পান যে আব্দুল মাজেদ কাকা রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছেন। আব্দুল মাজেদ কাকাকে তো ওনারা সবাই চিনতেন। তাড়াতাড়ি করে ধরাধরি করে আব্দুল মাজেদ কাকাকে তার বাড়িতে নিয়ে আসা হয়। অনেকক্ষণ চেষ্টা করা হয়, তার জ্ঞান ফেরে না। তো দীর্ঘ সময় পর ওনার জ্ঞান ফেরে। তো জ্ঞান যখন ফেরে তখন সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে। তো উনি এই বিষয়টা খুলে বলেন যে আমি তো এই এই বিষয় দেখেছি, এই জন্য আমি চিৎকার দিয়েছি। তখন স্থানীয় একটা মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হয়। তো ইমাম সাহেব আসেন, ইমাম সাহেব সবকিছু শুনে ওনার শরীরটাকে বন্ধ করে দেন এবং বলেন যে আপনি আপাতত ওই দিকটাতে আর যান না, ওটা জায়গাটা আসলে বেশি একটা ভালো না, খুব নির্জন থাকে তো এই এরিয়াটা। দিনের বেলাতে আমরা তো কম হাঁটাচলা করি ওই দিক দিয়ে, রাতের বেলা তো দিদি কেউ আসা যাওয়া করেই না, আপনি ওই দিকে যান না, এই কাজটা অন্য কাউকে দিয়ে দেন। তো উনি এটা শোনেন, হুজুর তো ঝাড়ফুঁক করে দিয়ে চলে গিয়েছেন। এখন উনি জ্বরে আক্রান্ত হয়েছেন এই ঘটনার পরে। 2-3 দিন পার হয়ে গেছে, স্বাভাবিকভাবেই অসুস্থ, যেতে পারেন না। এদিকে 2-3 দিন কিন্তু ওই মোটর বন্ধ, পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে, সরকারিভাবে বারবার তাগাদা দেওয়া হচ্ছে, লোক পাঠানো হচ্ছে যে কি ব্যাপার, মোটর কেন চলে না, আপনি কেন আসতেছেন না? তো উনি বলছেন যে আমি অসুস্থ। তো 2-3 দিন পর উনি যখন কিছুটা সুস্থ হয়েছেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি যাবেন ওখানে। পরিবার থেকে বলা হচ্ছে যে না তুমি যাও না, এমনি একটা ঘটনা ঘটে গেছে। উনি বলছেন যে আরে না, এগুলো কি সবসময় ঘটে নাকি? মানুষের সাথে কি প্রতিদিন প্রতি মুহূর্তে সব ঘটনা ঘটে? ওই সময় ঘটছে, হয়তোবা আমাকে ভয় দেখাইতে আসছিল, ভয় দেখাইছে, চলে গেছে, এখন আর কিছু হবে না। তো এই কথা বলে পরিবার থেকে বিদায় নিয়ে উনি গিয়েছেন। তো যখন উনি গিয়েছেন, উনি তো ঠিকঠাক মতো মোটর স্টার্ট করেছেন। তো মোটরের শব্দ অনেকে দূর থেকে শুনেছে। মসজিদে যারা মাগরিবের নামাজ পড়তে গিয়েছেন, যাওয়ার সময় তারা মোটরের আওয়াজ শুনেছেন, তবে যখন নামাজে তারা দাঁড়িয়েছেন তখন অবশ্য মোটরটা বন্ধ করা হয়েছিল। মসজিদে যখন
মুসল্লিরা মাগরিবের নামাজ আদায় শেষ করেছেন মাত্র, এর পরপরই প্রচন্ড জোরে এক চিৎকার আসে। ওনারা বুঝতে পারেন এই চিৎকারটা আব্দুল মাজেদ কাকার চিৎকার। তারা সাথে সাথে মসজিদ থেকে বের হয়েছেন, বের হয়ে দৌড় শুরু করেছেন যে আব্দুল মাজেদ কাকার কি হলো। তা আব্দুল মাজেদ কাকা যেই ছোট ঘরটা তৈরি করা হয়েছিল সেখানে তো থাকতেন। তো যখন ওই দিকটাতে গিয়েছেন, ওইদিকে আব্দুল মাজেদ কাকাকে পাওয়া যায় না। আব্দুল মাজেদ কাকাকে পাওয়া যায় আগের যে ঘটনা যখন ঘটেছিল, আব্দুল মাজেদ কাকা যেখানে সেন্সলেস অবস্থায় পড়েছিল ঠিক সেখানেই ওনাকে সেন্সলেস অবস্থায় পড়ে আছে বলে সকলে মনে করেছেন, কিন্তু না। তারা যখন কাছে গিয়েছেন তখন বুঝতে পারেন যে আব্দুল মাজেদ কাকা আর এই পৃথিবীতে নেই, উনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। দ্রুত তাকে হসপিটালে নেওয়া হলেও ডাক্তাররা তখন জানান যে উনি আগেই মারা গেছেন। মৃত্যুর সময় আসলে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, এটা বোঝা না গেলেও বা জানা না গেলেও এতটুকু বোঝা যায় যে আগে যেই অশরীরটায় যেই ঘটনাটি ঘটেছিল বা ঘটিয়েছিল, সেম ঘটনা সে আবার ঘটিয়েছে। হুজুরের কাছে এই বিষয়টা যখন বলা হয় তখন হুজুর একটু সময় নিয়ে পরবর্তীতে সবাইকে জানান যে এই যে জায়গাটা, এই জায়গাটা তো এমনিতেই নির্জন, ওখানে একটা গাছ ছিল, তো এর আশেপাশে বেশ কিছু জিনেদের বসবাস ছিল। এই মোটর চালানোর কারণে এদের খুব অসুবিধা হচ্ছিল। কয়েকদিন এরকম তো হয়েছে, ওরা কি করবে, ওরা নাকি সিদ্ধান্ত নিয়েছে যে তাহলে এই লোকটাকে একটু ভয় দেখাই যেন এখান থেকে চলে যায়। তাকে যখন প্রথমবার ভয় দেখানো হয়েছে তারা চিন্তা করেছে যে ও আর আসবে না, কিন্তু পরে যখন এসেছে ওরা খুব ক্ষিপ্ত হয়েছে। এরপরেই তাকে ভয়ানক আকৃতি নিয়ে সামনে যখন এসেছে ওইটা দেখেই সে মারা গেছে। তো এটাই ছিল ঘটনা, যেটা 2020 সালে ঘটেছিল। প্রিয় লিসেনার্স, ওই এলাকার আশেপাশে যাদের বাড়ি তারা নিশ্চয়ই এই ঘটনা সম্পর্কে অবগত আছেন। উনি মারা গেছেন, উনি তো আর বলে যেতে পারেন নাই যে ঠিক মৃত্যুর আগ মুহূর্তে কি হয়েছিল। তবে হুজুরের ভাষ্য অনুযায়ী যতটুকু জানা যায় সেটাই এটা বোঝা যায় যে আসলে কি হয়েছিল। হুজুর তো ওনার সোর্স থেকে জানার চেষ্টা করেছেন, এটাই আমরা ধারণা করে নেই যে ওই অশরীরাই এই ঘটনাটি ঘটিয়েছে। ধন্যবাদ মেহেদী হাসান ভাইকে, বেশ রোমহর্ষক এবং হৃদয় বিদারক একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। এই ঘটনাটি ঘটেছিল বেশ অনেক বছর আগে হৃদয়দের বাড়িতে। হৃদয় নিজেই এটি এক্সপিরিয়েন্স করেছেন এবং তার বাবা মাও তার সাথে ছিল সেই সময়। তো হৃদয় আমাকে অনুরোধ করেছে আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনার কাছে প্রেজেন্ট করি। তো এটি প্রেজেন্ট করার আগে আমি হৃদয়দের বাড়ির বর্ণনা একটু দিয়ে নেব। হৃদয়দের বাড়িটা ছিল গ্রামের এক পাশে এবং তার পাশে ছোট একটা রাস্তা যেটা দিয়ে তাদের মূল সড়কে ওঠে, আর তার পাশে হৃদয়দের ফসলের মাঠ, মানে ফসলের ক্ষেত যেখানে তারা চাষাবাদ করে। তো এই চাষাবাদের যে মাঠ বেশ বড় একটা জায়গা, বেশ লম্বা, মানে এখানে দাঁড়াইলে ওই মাথায় সবকিছু ছোট দেখা যায়। এবং তার পাশে একটা ছোট রাস্তার মতো, তার পাশে হচ্ছে একটা বিল, এবং সেই বিলে বর্ষায় পানি বেড়ে যায় বা বৃষ্টি হলে পানি বেড়ে যায়। ওই যে ছোট রাস্তাটা আছে সেই ছোট রাস্তাটা ডুবে গিয়ে বিলের সাথে এই ক্ষেত মানে এক হয়ে যায়, এরকম একটা জায়গা। তো তখন দেখা যাচ্ছে যে সেই ক্ষেত যেখানে, সে ক্ষেতের মধ্যে মানুষ মাছও ধরে অনেকে, মানে হৃদয়দের ফ্যামিলিরই চাচা বা অন্যান্যরা ওখানে মাছ টাছ ধরে। আর এই পুরা ভরা বর্ষা মৌসুমে ওই জায়গাটা, ওই ক্ষেতটা মোটামুটি পানির তলেই থাকে। ওখানে গেলে, ওখানে দাঁড়ালে দেখা যাচ্ছে এক বুকেরও বেশি পানি হয়ে যায়। মানে এক কথায় বিলটা হৃদয়দের বাড়ির রাস্তার পাশে চলে আসে বর্ষা মৌসুমে। আর এই ক্ষেতের ওই পারে যে ছোট রাস্তার কাছে যে জায়গাটা, সেখানে কিন্তু আরেকটা মানে এরকম উঁচু ল্যান্ড আছে আর কি, বেশ খানিকটা জায়গা, মানে বেশ ওখানে গাছগাছালি একটা জঙ্গলার মতো, সেখানে একটা বড় গাছ আছে। তো ওই জায়গাটাতে সাধারণত মানুষ যায় না। তারা যখন চাষাবাদও করে শুকনো মৌসুমে, ওখানে যখন ধান চাষ হয় তখন ওখানে ওই যারা ধানের শ্রমিক আছে, যারা ধান লাগায় বা ধান ওই সময় ক্ষেতের পরিচর্যা করে বা দেখে, তারা কিন্তু কেউই ওই জায়গাটার মধ্যে যায় না, কারণ জায়গাটা তাদের কাছে ভালো লাগে না। তো হৃদয়ের বাবা মাঝে মাঝে যেত, একদম শেষ পর্যন্ত যেত ওখানে, যে বসতো তার কাজকর্ম হলে, কারণ একেবারে তার ক্ষেতের একদম পাশে, শেষ মাথায়। তো এই হচ্ছে ওখানকার সিচুয়েশন বা ওখানকার অবস্থান। তো একবার তখন বৃষ্টি হচ্ছে,
মানে দেখা গেছে যে মানে যেই সময় এই বর্ষা মৌসুম আসে তার আগের থেকে বৃষ্টি হচ্ছে, বেশ মেঘ গুড় করতেছে, আকাশ দিনের বেলা অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি আসতেছে। তো বেশ 2-3 দিন বৃষ্টি হওয়ার পর ওই ধান কাটার টাইম তখন মানে আসে নাই, তার আগেই মানে তাদের ধান তখন কাঁচা পাকা এরকম একটা অবস্থা, পুরোপুরি পাকে নাই, এরকম অবস্থায় বৃষ্টিতে তাদের ওখানে পানি ওঠা শুরু হলো। মানে হৃদয়দের যে ক্ষেত, ধান ক্ষেত, সেখানে পানি ওঠা শুরু হয়ে গেছে। তো হৃদয়ের আব্বা প্রথম দিন দেখলেন যে পানি মোটামুটি নিচে, তিনি তখন চিন্তা করলেন যে আমাকে ব্যবস্থা নিতে হবে, এই ধান কাটতে হবে, নাহলে এই ধান ডুবে যাবে, আর ডুবে গেলে তো সমস্যা। তো তিনি ওইভাবে চিন্তা ভাবনা করলেন যে তিনি আগামীকাল মানে পরদিনই এই পানি আরো বাড়ার আগে, কারণ বৃষ্টি থেমে থেমে হচ্ছে, তিনি কাজ শুরু করবেন। তো হৃদয় তখন মোটামুটি একটু ছোট, এই ইউজুয়ালি দেখা যাচ্ছে ছোটখাটো কাজে সে হৃদয়কে তিনি নেন, সাথে নিয়ে কাজে হেল্পে নেন, বলে যে এইটা করে দাও, ওইটা করে দাও। তো ওই দিন তিনি আর ছেলেকে ডাকেন নাই, কারণ ওই যে একটু পানি উঠছে, তার মনে হচ্ছে যে ছেলে যদি এখানে নামে তাহলে ছেলে ঠান্ডা লাগতে পারে। তো এই চিন্তা করে তিনি ওই দিন গেছেন। এখন বৃষ্টি শুরু হয়েছে, ওই দিন বেশ বৃষ্টি হচ্ছে। হৃদয়ের বাবা আর একজন মানুষকে নিয়ে কাটা শুরু করছেন ধান। তো দুইজনে মিলে কুলায় উঠতে পারতেছেন না জমির ধান পুরো কাটতে, তো কেটে কেটে জমাচ্ছেন, নৌকা নিয়ে গেছেন, সেই নৌকা এক পাশে রাখছেন। মানে তখন পর্যন্ত প্রায় কোমর পর্যন্ত পানি হয়ে গেছে, ওইখানে কোমর পর্যন্ত পানি হলেও মানে নৌকাটা থাকে এবং হাঁটা যায়। তো উনি ধান কেটে কেটে নৌকায় উঠাচ্ছেন, তারপর সাথে পলিথিন নিছেন বড়, সেটার মধ্যেও রাখতেছেন, বেঁধে এই মাথাটা বেঁধে দিচ্ছেন নৌকার সাথে। যাই হোক, অনেক কষ্ট করে তিনি ওই ধান কেটে ফেলছেন, এবং বৃষ্টি তখন পড়া শুরু হয়েছে। যখন তিনি কাজ করতেছিলেন তখন বৃষ্টি শুরু হয়েছে, এবং মোটামুটি ভালো বৃষ্টি। তার সাথে যে লোক, তিনি ডুবায় ডুবায় কাটতেছেন তো ধান, তো তিনি এক সময় বলতেছেন যে আর সম্ভব না, মানে বিকাল গড়ায় আসার আগে আকাশে মেঘ মানে জমা হচ্ছেই, মুহ মেঘ ডাকতেছে। তো তিনি এক পর্যায়ে মানে ক্ষান্ত দিলেন, সেই লোক বললেন যে আমি আর পারতেছি না, আমি চলে যাব। এদিকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে একেবারে ঝুম বৃষ্টি নামছে। তো হৃদয়ের আব্বা মাথার উপর পলিথিন ধরে কথা বলতেছেন লোকটার সাথে। লোকটা ভিজে গেছে দুইজনই, কারণ কোমরের নিচে লোকটা ডুবায় ডুবায় কাটতেছে। তো লোকটা তখন বললো যে আর পারবো না রে ভাই, আমি যাই, আমার শরীর আর চলে না। তো হৃদয়ের বাবার তো নিজের ক্ষেত, তার কিছু করার নাই। তিনি তার ভাইদেরকেও বলেন নাই আগাম যে এসে হেল্প করতে। তো খুব মানে চিন্তায় পড়ে গেলেন কি করবেন। এদিকে ওই লোক আস্তে ধীরে ওই ইসের থেকে উঠে গেল, ক্ষেতের থেকে, তখন অলরেডি কোমরের উপরে পানি উঠে গেছে, আর সেই লোক রওনা দিল। তো হৃদয়ের আব্বা খুব টেনশনে পড়লেন কি করবেন। তো তিনি তাড়াতাড়ি চলে গেলেন বাসায়। বাসায় যে হৃদয়কে ডাকলেন, বললেন যে আমার সাথে আয়, আমার সাথে হেল্প কর। তো হৃদয়ের কাছে একটু মানে অভিমান লাগলো, কারণ সে কিন্তু বাবার কাজে হেল্প করতে চায়, আর সবসময় সে চায় বাবার সাথে যে কাজ করতে। তো দেখলো যে যেহেতু মানে বাবা ডাকে নাই, তার মনটা একটু খারাপ হলো যে আব্বা এত কষ্ট করে কাজ করতেছে এরকম। তো সে তাড়াতাড়ি নেমে গেল বাবার সাথে, যে হেঁটে যে সাথে খেতে নেমে গেল, আর বাবাকে কাজে হেল্প করা শুরু করলো। মানে ওই যে ধান যতটুকু কাটা বাকি, যতটুকু কেটে উঠাচ্ছে, এদিকে অন্ধকার হয়ে আসছে। তাতে একদম তো একে তো মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে একদম রিয়েলি অন্ধকার, আর পুরা মানে মনে হচ্ছে যে বেশ মানে সন্ধ্যা ঘনায় গেছে এরকম। তো হৃদয়ের মা যখন দেখলো যে তার হাজবেন্ড এবং ছেলে কাজ করতেছে, তিনিও মাথার মধ্যে একটা বড় ছাতি ধরে চলে আসলেন সেখানে। তিনি বসে বসে দেখতেছেন যে কি করে। তো এক জায়গায় বসে দেখতে তো তার কাছে একটু মানে কেমন বোরিং লাগতেছে, অনেকক্ষণ দেখতেছেন। তো তিনি মাঝে মাঝে হেঁটে কাছে চলে যান, কাছে গিয়ে দেখেন কি করতেছে। ছেলেকে বলেন যে দড়ি দিয়ে বেঁধে এখানে দে, এবং ওই তারা ওই যে তাদের ওই ধান যে কাটছে দড়ি দিয়ে বেঁধে বেঁধে বান্ডিল গুলা পাড়ে নিয়ে আসতেছে। হৃদয়ের মাও হেল্প করতেছিল ওই কাজে। তো এরকম চলতেছে। তো তিনি হাঁটতে হাঁটতে এক সময় গিয়ে বসেন ওই পাশে ক্ষেতের ওই সাইডে, হাঁটতে হাঁটতে চলে যান পাড় ধরে গিয়ে ওই যে গাছ আছে, ওই গাছের ওইখানে যে তিনি বসেন কিছুক্ষণ। তো বসে থেকে তিনি অনেকক্ষণ মানে বসে আছেন এবং দেখতেছেন তার হাজবেন্ড এবং ছেলে কাজ করতে করতে এই সাইডে চলে আসছে। তো মোটামুটি একলা হয়ে যাচ্ছেন তিনি, এরকম একটা অবস্থা। তো তার কাছে হঠাৎ করে মনে হলো যে তার পেছনে যে গাছ গাছালি, সেখানে সর 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 শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে গাছের ডালের উপর দিয়ে কেউ চলাফেরা করতেছে। মানে এই পাশ থেকে হেঁটে হেঁটে ডালের ওই পাশে উঠে যাচ্ছে বা এই পাশে চলে যাচ্ছে। তিনি জানেন যে এখানে গাছের উপরে কোনো প্রাণী থাকে না, বানর বা কিছু এরকম কিছুই নেই এখানে। কি চলাফেরা করে এখন, চারিদিকে তো অন্ধকার, তিনি বুঝতে পারতেছেন না, ছাতা মাথায় তার, তিনি ভিজেও যাচ্ছেন, কেন ছাতাও যে কমপ্লিটলি তাকে প্রোটেকশন দিচ্ছে বৃষ্টির থেকে তা না। তো তিনি অনেকক্ষণ দেখার চেষ্টা করলেন, দিদি দেখলেন যে না, মানে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কিছু একটা চলতেছে। এক পর্যায়ে তার মনে হলো থপ করে ওই পাশে গাছের থেকে কিছু মাটিতে পড়লো, মানে বেশ একটা শব্দ পেলেন থপ করে, অ্যাজ ইফ কোনো মানুষ যদি লাফায় পড়ে নামে ওখান থেকে।
তো তিনি একটু অবাক হলেন, একটু ভয়ও পেলেন। তিনি চিন্তা করলেন থাকে এখানে না বসি। তো তিনি তাড়াতাড়ি হেঁটে ওখানে চলে আসতেছেন। হাঁটতে হাঁটতে এই মানে অনেক লম্বা রাস্তা, কিন্তু হাঁটতে হাঁটতে এই পাশে আসছেন, এসে দেখতেছেন যে মানে তার হাজবেন্ড আর ছেলে দুজনে ভিজে একাকার অবস্থা একদম। তাদের হৃদয়ের প্রায় বুকের কাছাকাছি পানি, তার হাজবেন্ডের প্রায় পেটের থেকে আরেকটু উপরে, এরকম পানির মধ্যে তারা সরাই ফেলছে, অনেক ধান সরাই ফেলছে ওখান থেকে, কেটে তো ফেলছেই, সরাই ফেলছে এবং খুব দ্রুত হৃদয় খুব দ্রুত কাজ করতেছে, সুইফট জিনিস চলে আসতেছে। তো তিনি চিন্তা করলেন যে এদেরকে কিছু খাবার দেওয়া দরকার। তো তিনি বললেন যে আমি আসতেছি বাসার থেকে। তো তার এই কথাটা তারা শুনলো কিনা কে জানে, তিনি বলছেন জোরেই, তারা শুনছে কিনা কে জানে, তারা তো কাজে মগ্ন, একদম অন্ধকার। আর তিনি বললেন যে এখন অন্ধকার হয়ে গেছে, আমি একটা হারিকেনও নিয়ে আসবো আর একটা ছাতি নিয়ে আসবো, ওই ছাতি বাইতে হারিকেন নিচে দিয়ে দিব। এই বলে তিনি হাঁটা দিলেন বাসার দিকে। তিনি বাসায় গেছেন, বাসায় যে তিনি খুঁজতেছেন যে কি দিবেন তাদেরকে। তো খুঁজে তিনি ওখানে মুড়ি পেলেন, খই পেলেন, নাড়ু পেলেন নারকেলের। তো যাই হোক, যা যা পাইছেন তিনি এগুলো সব একটা ইসের মধ্যে গোছায় নিয়ে হারিকেন নিলেন, আর এক্সট্রা ছাতা ছিল বাসায় ছিল, সেটা নিয়ে তিনি রওনা দিলেন বের হয়ে। তো তিনি বের হয়ে হেঁটে হেঁটে আসতেছেন বাসা থেকে বের হয়ে বেশ খানিকটা পথ হাঁটতে হয়। তখন বৃষ্টিটা কমে গেছে, বৃষ্টি একদম কমে গেছে, ঝিরঝির হালকা হালকা পড়তেছে কয়েক ফোঁটা, অন্ধকার হয়ে গেছে চারিদিক, কেমন যেন আকাশে হালকা লালচে ভাব ধরে আছে মেঘের ওই পারে। তো তিনি হারিকেন বাগায় ধরে সামনে যাচ্ছেন, সামনে যেয়ে তিনি রাস্তায় উঠলেন, ওই যে তাদের বাসার কাছের যে রাস্তার পরেই কিন্তু তাদের ক্ষেত। তো রাস্তা থেকে হেঁটে নামলেন, রাস্তা তো বেশ খানিকটা জায়গা থাকে, তারপর একটু মাটির জায়গা। তো হেঁটে যেয়ে দেখলেন যে তার হাজবেন্ড কাজ করতেছে আর তার ছেলে হেঁটে হেঁটে ওই গাছটার দিকে যাচ্ছে যেদিকে তিনি বসেছিলেন ওই জায়গায়। তো হেঁটে হেঁটে একদম হৃদয় ওই গাছের কাছাকাছি চলে যাচ্ছে। তো তিনি চিৎকার করলেন তার হৃদয়ের নাম ধরে, হৃদয় ওদিক কই যাস, অনেক জোরে জোরে চিৎকার করছেন তিনি। তো মহিলা মানুষের যেহেতু গলা হাই পিচের, শব্দটা মনে হয় হৃদয়ের কানে গেছে। তো হৃদয় পিছন ফিরে তাকালো তার দিকে। তো তিনি হারিকেন এরকম উঁচা করে দেখতেছেন দেখে হৃদয় বুঝলো যে মানে হারিকেন উঁচা করে ধরছে, এবং তিনি বুঝতে পারলেন যে এটা কেউ। হৃদয় তাড়াতাড়ি হেঁটে হেঁটে আবার এদিকে আসতেছে এবং তিনি চিৎকার করতেছেন, এদিকে আয়, তুই ওদিক কই যাস বলে চিৎকার করতেছে। তো তার বাবাও দেখলো যে তাকাইছে, হৃদয়ের বাবাও দেখালো যে পানির থেকে তাকায় আছে তার দিকে, তাকায় তিনিও হেঁটে হেঁটে আসতেছেন। তো দুইজনে তার হৃদয়ের বাবা হেঁটে একদম কাছাকাছি আসলেন। তো হৃদয়ের আম্মা হারিকেন উঁচু করে বলতেছে যে হৃদয়কে বলতেছে যে তুই ওদিক কই যাইতেছিলি, ওদিকে তুই হাইটা কই গেছিলি? তো হৃদয় বলতেছে, আরে তুমি না ডাকলা আমারে, আমি তো তোমার ডাক শুনলাম। হৃদয়ের আব্বা বলে, হ্যাঁ আমিও শুনছি, তুমি না ডাকছো ওদিক থেকে, তুমি এখানে কেমনে? তো বলে, আরে আমি তো কতক্ষণ আগে ডাক দিয়ে ওখানে চিৎকার করে বলছি তোমাদের, তখন বৃষ্টি পড়তেছিল যে আমি খাওয়ান নিয়ে আসি বাসার থেকে, হারিকেন নিয়ে আসি, আমি তো এখন কোত্থেকে? তো তাই বলছে, হ্যাঁ আশ্চর্য তো, তোমার তো এইখানে দেখতেছে, ওইখান থেকে কে ডাকলো আবার? তো তারা তিনজনে ওদিকে তাকাইলো, ওদিকে তাকায় মনে হচ্ছে তাদের কাছে হৃদয় কিন্তু কিছু দেখতেছে না। হৃদয় বলছে যে সে ঠিক মতো কিছুই দেখে নাই। হৃদয়ের আম্মার আব্বা নাকি দেখছে কে জানি বসে আছে ওই পাশে, অথচ হৃদয় নাকি দেখতেছে ওই জায়গায় পুরো ডার্ক, তার চোখে কিছু পড়তেছে না, বাট তার মা আর বাবা নাকি দেখছে কে ওখানে বসে আছে। তো তার বাবা বললো হৃদয়ের আম্মাকে, কে ওইটা? হ্যাঁ, তো হৃদয় আম্মা বলছে, হ্যাঁ কে জানি এখানে বসে রয়েছে। তো হৃদয় বলতেছে আমি কিছু দেখি না। তো হৃদয়ের আব্বা কি করলো, বললো তুই এখানে থাক, হৃদয়কে থাক বলে সে সামনে গেল, বেশ খানিকটা হেঁটে গেল সামনে। হৃদয় বলছে, আব্বা কই যান? কয় দাঁড়া বলে আরো সামনে যায় তিনি তার ওই নৌকা ছিল, নৌকার কাছে যেয়ে দাঁড়ালেন। দাঁড়ায় তিনি ওখানে দাঁড়ায় বলছে, এই ওখানে কেডা, এই কে ওখানে, এভাবে করে তিনি বলতেছেন। কোনো উত্তর নাই, কেউ উত্তর দিতেছে না। একটু পরে এইটা হৃদয় নিজেও শুনছে শব্দ, পানির মধ্যে মনে হলো ছপাত করে শব্দ হলো ওই পাশে, ওই গাছের ওইখানে ঠিক পানির মধ্যে ছপাত করে শব্দ হইলো, এবং এরপরে মনে হলো ছপ 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 শব্দ পানির মধ্যে, মনে হচ্ছে পানির মধ্যে কেউ কোনো কিছুতে বাড়ি দিতেছে বারবার জোরে। তো হৃদয়ের আব্বা নাকি দেখে বলছে, এই কিরে এটা কে, এই ওখানে এমনি করে কে যায়? হৃদয়ের আব্বা নাকি এটা বলতেছে। তো হৃদয়ের আম্মাও নাকি পাশ থেকে বলতেছে, হ্যাঁ দেখছো, তুমি এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। হৃদয়ের আম্মা ডাকতেছে হৃদয়ের আব্বাকে। তো হৃদয়ের আব্বা তাড়াতাড়ি হেঁটে চলে আসছে এই পাশে, এবং তাকায় তারা দুইজন নাকি দেখতেছিল, হৃদয়ের আম্মা আর হৃদয়ের আব্বা। হৃদয় নাকি দেখতেছে না, সে শব্দ পাচ্ছে একটা, সে দেখে নাই, কিন্তু তার বাবা মা দুজন নাকি দেখছে যে পানির মধ্যে ওই যে মানুষের মতো যে আকৃতি বা মানুষ যেটা, সে পানির মধ্যে দিয়ে দৌড়াচ্ছে, পানির উপর দিয়ে, মানে তার পাটা পানির উপরে পড়তেছে, ছপ 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 করে পানির উপরে পড়তেছে, আবার একটু পরপর দাঁড়ায় যে পানির তলে হাত ঢুকাই দিতেছে, আবার মাথা ঢুকাই দিতেছে, যেভাবে করে হাঁস পানির তল থেকে মাছ ধরে, জাস্ট লাইক দ্যাট, ওইভাবে নাকি মাথা পানির নিচে দিয়ে দিতেছে, আবার নাকি উঠতেছে, এবং একটা ডার্ক ফিগার
তারা বুঝতে পারতেছে না এটা মানে কোন মানুষ বা কে, কিন্তু তারা বুঝে গেছে এটা স্বাভাবিক কিছু না, কারণ পানি তো অনেক উঁচু, প্রায় হৃদয়ের বাবার প্রায় বুকের কাছাকাছি চলে আসছে পানি, হৃদয়ের বুক সমান পানি ওইখানে। তো ওইখানে ওই পানির মধ্যে তো ডুবে যাবে কোনো মানুষ পানির উপর দিয়ে কিভাবে হাঁটে দৌড়ায়, কিন্তু সে মনে হচ্ছে দৌড়াচ্ছে, এবং দৌড়ানটা খুব নাকি অন্যরকম, মানে এক একটা পা বেশ উঁচু করে করে উপরে তুলে আর ফেলে ছপাস করে পানির মধ্যে। এই শব্দ হৃদয় পাইছে, কিন্তু হৃদয় কিন্তু দেখতেছে না ওইখানে, হৃদয় দেখতেছে খালি মানে ওই জায়গাটা, কিন্তু তার বাবা মা দুইজন দেখতেছে। তো তারপর নাকি ওইটা দৌড়াইতে দৌড়াইতে কিছুক্ষণ এদিক ওদিক করলো, হঠাৎ নাকি হৃদয়ের আব্বা বলতেছে এই তাড়াতাড়ি ওঠ বলে ধাক্কা দিতেছে হৃদয়কে, এবং ততক্ষণে কিন্তু তারা ওই যে ধান কিন্তু তুলে ফেলছে, ওই যে তাদের নৌকায় তুলে ফেলছে, পাড়ে তুলে ফেলছে, পলিথিন দিয়ে বিছাইছে। এর মধ্যে মানে অতটুকু কাজ তাদের শেষ, সামান্য কিছু হয়তো রয়ে গেছে এরকম ওই সময়। তো হৃদয় আব্বা নাকি ধাক্কা দিয়ে বলছে তাড়াতাড়ি ওঠ বলে হৃদয়কে ধাক্কা দিয়ে উঠায়, নিজেও নাকি পড়িমড়ি করে পাড়ে উঠছে, উঠে নাকি হৃদয়ের মা শুদ্ধ টান দিয়ে হৃদয়ের বাপকে এবং হৃদয়কে নিয়ে দৌড় বাসার দিকে, মানে খুব ফাস্ট তারা মুভ করছে। হৃদয় কিছুই বুঝতেছিল না ঘটনাটা কি, সে শুধু ছপ ছপ শব্দ পাইছে পানিতে। তো তাড়াতাড়ি নাকি তারা বাসায় এসে পড়ছে, এসে গেট খুলে ভিতরে ঢুকে দরজা লাগাই দিছে হৃদয়ের আম্মা। তো বলতেছে যে মানে হৃদয়ের আব্বার সাথে বলতেছে যে এটা তো খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস, এইটা এখানে এরকম ভাবে এসব দিলে হানা দিলে কেমনে হবে এগুলো বলতো। তো হৃদয়ের আব্বা বললো যে এগুলো তো কিছু গোছায় রেখেলাম না, জাস্ট পলিথিন দিয়ে ঢাকছি। বলে যে থাক এখন আর কিছু করা লাগবে না, তাই বলতেছে হৃদয়ের আব্বারে যে এখন বেরানোর কোনো মানেই হয় না, মানে সম্ভবই না বেরানো, হৃদয়ের আম্মা বলতেছে। তো যাই হোক হৃদয় জিজ্ঞেস করলো কি, তো তার বাপ নাকি বলতেছে তাকে যে ওইখানে একটা পিশাচ দেখছি খারাপ, ওইটা ওইখান থেকে দৌড়াইতেছিল, বাবা তোমার এগুলা দেখার দরকার নাই, তোমার এগুলো চিন্তা করার দরকার নেই, কাপড় চেঞ্জ করো তাড়াতাড়ি যাও। তো হৃদয়দের বাসাতে এরকম লম্বা বাসা, হৃদয় চলে গেল পাশের কামরায়, যে তার কাপড় চেঞ্জ করলো, তার বাবা মা ওখানে ফ্রেশ হলো, কাপড় চোপড় ছেড়ে তারা যখন নাকি মোটামুটি একটু ধীর স্থির হয়েছে, তখন কিন্তু রাতটা বাড়ছে, আরো রাতটা আর একটু গভীর হয়ে গেছে, কারণ গ্রামে তো রাত এমনি গভীর হয়, আরো গভীর হয়েছে। আর এই সময় আবার বৃষ্টি শুরু হলো, তাদের যে টিনের চালে পটপট পটপট করে পড়ে জোরে বৃষ্টি পড়া শুরু হলো, মানে একদম ঝুম বৃষ্টি। তো যাই হোক হৃদয়ের বাবা মা কথা বলতেছে নিচেরা, হৃদয় শুনতেছে পাশে বসে, বলতেছে এটা কি দেখলাম। তো হৃদয়ের আম্মা বলছে যে আমি শুনছি ওই গাছের কথা, ওই জায়গা কিন্তু খারাপ, ওই জায়গায় যাওয়া নিষেধ। হ্যাঁ মানে হৃদয়ের দাদা নাকি বলছে তাকে যে মানে ওই জায়গায় যাতে এরকম সন্ধ্যার পরে বা বিকালবেলা বা ভর দুপুরে নাকি ওই জায়গায় না যেতে, বলছে যে আপনারও ঠিক হয় না। হৃদয়ের মা বলতেছে এরকম আপনি রাত ধরে কাজ করা ওইখানে ঠিক হয় নাই। তো হৃদয়ের বাবা বলতেছে যে আমি যদি কাজ না করতাম তো ধানগুলো উঠাইতো কে, এখন তো অ্যাটলিস্ট ওখানে পলিথিন দিয়ে ঢাকছি, তো ঢাকা যাইতো না, খারাপ অবস্থা। যাই হোক এসব কথা বলতে হৃদয় শুনতেছে। এই সময় নাকি বৃষ্টিটা হঠাৎ থেমে গেল। তো বৃষ্টি থেমে যাওয়ার পর মনে হচ্ছে চারিদিকে একদম নীরব হয়ে গেছে, কোয়াইট, অনেকক্ষণ ধরে বৃষ্টির শব্দ নাই, মানে বৃষ্টি থেমে গেছে। তো হৃদয়ের আব্বা জানলা খুলে দিল বাসার, দেখলো ঠান্ডা বাতাস আসতেছে। তো তাকায় দেখলো যে মেঘের এক পাশ থেকে মেঘ সরে সরে যাচ্ছে, চাঁদ বের হয়েছে। তো এই সময় তাদের বাসার আশেপাশে বেশ শিয়াল ডাকা শুরু করলো। তো খুব অবাক হলো যে সাধারণত তাদের বাসার আশেপাশে এরকম এত কাছে শিয়াল ডাকে না। তো হৃদয়ের আব্বা চিন্তা করলো হয়তো বৃষ্টি শেষ হয়েছে, এগুলো মনে হয় বের হয়েছে, এরকম চিন্তা করতেছে। তো এর মাঝে হঠাৎ করে সে শুনলো, হৃদয়ের আব্বা জানলার কাছেই ছিল, দাঁড়ায় ছিলেন। তো এর মধ্যে তিনি নাকি শুনলেন যে তার নাম ধরে কে ডাকতেছে, এবং বেশ চাপা কণ্ঠ, মনে হচ্ছে সুর করে করে ডাকতেছে তার নাম ধরে ধরে। তো তিনি অবাক হয়ে গেলেন, কিরে আমার নাম ধরে এইভাবে রাতের বেলা কে ডাকে, এবং তার ভাইরা তাদের যে ঘর এখান থেকে খানিকটা দূরেই, এরকম কণ্ঠ তার ভাইদের কারো না, তার বন্ধু বান্ধবেরও কারো কণ্ঠ এরকম না। এরকম রাতে কেবল বৃষ্টি থামছে, হ্যাঁ এইরকম সময় কেউ এরকম বের হয়ে নাম ধরে ডাকবে না। তিনি চিন্তা করলেন ঘটনা কি, তিনি জানলার কাছে গেছেন, তো হৃদয়ের আম্মা তাকে ধরে বসছে, বলতেছে দরকার নাই, জানলা দিয়ে তাকানোর দরকার নেই। তো তারপরও হৃদয়ের বাবা অনেক সাহসী ছিলেন, তিনি জানলা দিয়ে তাকাইছেন। তো ঘরের মধ্যে কিন্তু হারিকেন জ্বলতেছে, অল্প আলো হারিকেনের, আর বাইরের দিকে তাকায় তিনি দেখতেছেন ওই যে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে একটু, তাদের উঠানের মধ্যে যেসব জায়গা পানি চকচক করতেছে ওইটা একটু চকচক করতেছে। আর তার সামনে উঠান ছাড়াই আর একটু দূরে গেলে কিছু ঘাস আছে, ওইখানে একটা গাছ আছে মাঝখানে তাদের বাসায়, আম গাছ, এই আম গাছের নিচে কিছু ঘাস জন্মাইছে আর কি, বেশ বড় বড় বেড়ে উঠছে ঘাসগুলা। সেই ঘাসের মধ্যে মনে হচ্ছে কে বসে আছে, অনেকটা ওই হাঁটু গেড়ে বসে থাকলে যেরকম থাকে মানুষ সেরকম, কিন্তু বোঝা যাচ্ছে না একটা মানুষের মতো অবয়ব। এই হালকা চাঁদের আলো বোঝা যাচ্ছে যে মানুষের মতো অবয়ব বসে আছে ওখান থেকে। তো হঠাৎ করে তিনি দেখলেন ওই যে অবয়বটাই সুর করে তার নাম ধরে ডেকে উঠলো, এমন ভাবে ডাকছে হৃদয়ের আব্বা কেঁপে উঠলো, এবং তার সারা শরীর একদম মানে ঠান্ডা একটা স্রোত নেমে গেল, গুজবাম্প হয়ে গেল, কণ্ঠস্বরটা এইরকম মনে হলো বাতাসে ভেসে একদম তার জানলা দিয়ে আসলো, এবং ওদিকে তাকায় আছে এরকম কালো একটা অবয়ব,
ওই ঘাসের মধ্যে বসা, ঘাসগুলো মোটামুটি বেশ উঁচু আশেপাশে, এরকম করে মনে হচ্ছে তার দিকে তাকে দেখতেছে, তিনি বুঝতে পারছেন তাকে দেখতেছে, অন্ধকারে কিন্তু কিছু বলছেন, একটা অবয়ব শুধু গাছটার এই পাশে, এবং মানে বেশ ভয়ঙ্কর লাগতেছে, এবং আবার সুর করে তার নাম ধরে ডাকলো। তো হৃদয়ের বাবা তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিল। জানলা বন্ধ করে দেওয়ার পর তিনি একটা হাসির শব্দ পেলেন। হাসির শব্দ পেলেন, সাথে সাথেই ওই পাশ থেকে আবার সেই শিয়ালের ডাক, মানে খুবই মানে ভয়ঙ্কর একটা অবস্থা। তো হৃদয়ের বাবা তাড়াতাড়ি হৃদয়কেও কাছে ডাকলেন, বলে এদিকে আয়। এসে বললেন যে ওখানে শোয়ার দরকার নেই, আলাদা এখানে শো। বসে তিনি তার স্ত্রী এবং হৃদয় তিনজন, মানে বাবা মা ছেলে তিনজন একসাথে ঘুমায় গেলেন গায়ে চাদর ডেকে, এবং তাদের বাসার আশপাশ দিয়ে মনে হইতেছিল যে শিয়ালের পাল ঘোরাফেরা করতেছে, মানে এরকম লাগতেছিল, ডাকে আবার শব্দ করে মুখ দিয়ে। হ্যাঁ, এবং শেষ রাতের দিকে হৃদয়ের বাবা, তার তো ঘুম আসতেছে না, তিনি খুব ভয়ে আছেন, টেনশনে, কারণ তাদের বাড়িতে তিনি খুব বেশি প্রোটেক্টেড করেও রাখতেন না, দরজা নর্মাল ভাবে লাগাইতেন, অনেকে যেমন অনেক রকম প্রোটেকশন দেয় সেরকমও না। তো তিনি ওই শেষ রাতের দিকে মনে হলো যে তার ঠিক বারান্দার কাছে এসে তার নাম ধরে কেউ ডাকছে, এরকম লাগছে। তো তিনি ভয় পেয়েছেন। ভয় পাওয়ার পরও তিনি চিন্তা করছেন যে না, যেহেতু আমার স্ত্রী সন্তান আছে, আমাকেই এটার প্রোটেকশন নিতে হবে। তো তিনি তাড়াতাড়ি উঠে বসে ধোয়া দুরুদ যা পারছেন সেগুলো পড়ছেন, কারণ তার কাছে মনে হয়েছে যে এটা অতিপ্রাকৃত জিনিস, স্বাভাবিক কোনো জিনিস না। আর তিনি চিন্তা করতেছিলেন তার একটা ওখানে ছিল একটা ওই কোচ, মানে যেটাকে টেরা বলে, সেই জিনিসটা তিনি মানে প্রয়োজন হলে সেটা তিনি ব্যবহার করবেন চিন্তা করতেছিলেন। তো যাই হোক, ওইটা আর লাগে নাই। তো তিনি দোয়া দুরুদ পড়তেছিলেন বসে বসে, তিনি দেখতেছিলেন যে হৃদয় ঘুমায় গেছে, তার স্ত্রীও ঘুমায় গেছে। তো তিনি ওই শেষ রাতে পুরোটাই পরে দোয়া দুরুদ পড়লেন, এবং ভোরে যখন আজান দিল, আজানের পর এইসব জিনিস আর মানে ওরকম শব্দটা তো পেলেন না, তিনি মোটামুটি নীরব হয়ে গেছে চারিপাশে, প্রকৃতির যে সাউন্ড এছাড়া আর কিছু নাই। তো তিনি বুঝলেন যে এরকম জিনিস তো শান্ত থাকে না, অতিপ্রাকৃত কিছুটা থাকে না। তো পরদিন তিনি তাদের ওইখানে একজন কবিরাজ ছিলেন, তাদের রিলেটিভ হয়, সে কবিরাজকে তিনি বললেন যে আমার বাসায়, তিনি যে যোগাযোগ করে বললেন যে কালকে আমার এরকম খেতে এরকম হয়েছে, এবং যখন ই তুলতেছি এই দেখছি, তারপর আমার বাসায় এরকম হয়েছে। তো কবিরাজ বলল যে আপনি বাসায় যান, আমি আসতেছি। তো একটু পর কবিরাজ আসছে। তো তখন তিনি অলরেডি যে তার ওই বাকি ধান টান কি গোছায় ফেলছেন, মানে বেশ ভেজা ভেজা অবস্থা, আকাশে মেঘ তখনও। তো কবিরাজ এসে তার বাসার মধ্যে তিনি তার মতো রিচুয়াল পালন করলেন কিছু, মানে এই খারাপ জিনিস সরানোর জন্য। তিনি বললেন যে এখানে পিশাচ ফলো করে আসছিল আপনাদের, আর ওই গাছটা, ওখান থেকে দাঁড়ায় তিনি হাত দিয়ে দেখাইলেন, বললেন যে ওই গাছ ভালো না, ওই জায়গার ওই পরিবেশও ভালো না, ওখানে পিশাচ থাকে এবং সে তার মতোই চলাফেরা করে। আর তার এই যে পাশের যে জায়গা দেখতেছেন, পুরো জমিনটা গাছ গাছে লুইদিকে যা আছে, ওই জায়গায় ওই পুরো জায়গাটাই কিন্তু খারাপ, ওখানে অনেক পিশাচ থাকে। হ্যাঁ, আর ইকে বললো, হৃদয়ের বাবাকে বললো যে আপনার আব্বাও কিন্তু আমারে অনেকবার ওদিকে ডাকায় নিছে, ডাকায় ওই যে আপনাদের ওই যে গোয়াল ঘর, ওই জায়গাটা নিয়ে অনেক কথা বলছে, এবং আমি ওখানে যেও কিন্তু অনেকবার বাঁধ দেওয়ার চেষ্টা করছি, সবসময় বাঁধ কাজ করে না। আসলে এরা তো আসলে আসা যাওয়া করে এক একভাবে, সবসময় কাজ করে না। আপনার এখানেও আমি চেষ্টা করব এই ক্ষেতের কাছে একটু বাঁধ দিয়ে দেওয়ার, যাতে এই পাশটায় মানুষ না আসে। তবে আপনারা ওদিকে মারায়েন না, ওদিকে যায়েন না, ওই কর্নারের দিকে যায়েন না, আর বাসাটা এখনই আমি আপনার বন্ধ করে দিতেছি। তো এই বলে উনি চলে আসেন। তো হৃদয়ের বাবা চলে আসেন, এবং উনি যা যা চান কবিরাজ তাকে তিনি তা প্রোভাইড করেন, এখানে যা যা মানে লাগবে তার এই বন্ধ করার জন্য। তো হৃদয়ের বাসা বন্ধ করে চলে যায়। ওই দিন উনি বেশিক্ষণ বসেন না। তো আর কোনো সমস্যা হয় নাই রাতের বেলা, হৃদয়দের মোটামুটি ভালোই ছিল, আর কোনো সমস্যা হয় নাই বাসার মধ্যে। আর ওই রাতের বেলা আর হৃদয়ের বাবা যেত না, ওই কোনো খেতে কোনো কাজ থাকলে সেগুলো দেখতে যেত না। আর এরপর তো পানি ছিল অনেকদিন ওখানে, যতদিন বর্ষাকাল মানে ব্যাপক বর্ষা হয়েছে তখন পানিতেই ডুবেছিল, ওই জায়গায় যেত না। এবং পরবর্তী বর্ষাতেও তার বাবা আগেই ওই ধান সরানোর ব্যবস্থা করছে, আর যতটুকু যা কাজ বাকি থাকতো সেগুলো ওই রাতের বেলা করতো না, আর দিনের বেলায় করতো। তো এটা ছিল হৃদয়ের প্রথম ঘটনা। আর হৃদয়ের বাবার আরেকটা ঘটনা আছে, যেটা নাকি তা হৃদয়ের বাবা যখন ছোট ছিল তখন তার সাথে ঘটছে, তিনি যখন টিনেজ বয়সে ছিলেন তখনকার সময়কার কথা। তো আমি এখন চলে যাব সেই ঘটনায়। তো এই ঘটনাটা হচ্ছে আরো আগের, তখন হৃদয়ের বাবা একেবারেই যুবক তিনি, এবং তিনি তার দাদাকে মানে হৃদয়ের দাদাকে বেশ সহযোগিতা করতেন সব রকমের কাজে, মানে তার কৃষি কাজে সহযোগিতা করতেন, এছাড়াও তার গোয়াল ঘরে সহযোগিতা করতেন, ব্যবসার কাজ সবকিছুতেই তিনি ছিলেন। মানে হৃদয়ের দাদার খুব একজন ভালো সন্তান ছিলেন হৃদয়ের বাবা।
তো একবার তাদের বাসায় কাজ হচ্ছে, নতুন ঘর তোলার কাজ। তো সেগুলোতে মোটামুটি হৃদয়ের বাবা বেশ ব্যস্ত ছিলেন, মিস্ত্রিদের সাথে কাজ করেছেন, হাতে ধরে দেখিয়েছেন এটা করতেছেন। তো করতে করতে কোন সময় যে বেলা পড়ে গেছে তার খেয়াল নাই। তখন তার হঠাৎ মনে হলো যে তাদের যে গরুগুলোকে খাবার দেওয়া হয়নি। তো তিনি খুব টেনশনে পড়ে গেলেন যে অলরেডি সন্ধ্যা হয়ে যেতেছে। তো তাদের ওখানে ঘাস তোলা থাকতো, ওই তাদের যে ওখানে জমি ছিল একটা, সেই জমির পাশে ওই ঘাস তুলে তুলে নিয়ে আসতে হতো, এনে ওই তাদের গোয়াল ঘরের পাশে বসে সেগুলোকে কেচি দিয়ে কেটে ওগুলা বস্তায় ভরে তারপর আনতে হতো। তো তিনি ওই সন্ধ্যার আগে দিয়ে বেরোলেন, মানে হৃদয়ের বাবা। হৃদয়ের দাদি এখান থেকে বলছে তুই কই যাস? তিনি বলতেছেন ঘাস আনতে যাই। তো হৃদয়ের দাদি বলতেছে এখন যাইস না, সন্ধ্যা হয়েছে, এখন কেন যাস? তোর বাপে সন্ধ্যায় খেতে যেতে না করছে, গোয়াল ঘরের কাছেও যাইতে না করছে, আমাকে গোয়াল ঘর এটা ভালো না, সন্ধ্যার দিক যাইস না। তো এই বলে তার মা আর কি, মানে হৃদয়ের দাদি না করতেছে। তো হৃদয়ের বাবা বললেন যে আইতেছি বলে সে রওনা দিল। তো সে তার সাথে বস্তা এবং কাঁচি নিয়ে সে বের হয়ে গেল। বেরোয় হাঁটতে হাঁটতে যাচ্ছে। তাদের গোয়ালঘরটা ছিল তাদের ওই যে বাসার ওখান দিয়ে, মানে তার এটা তো তখন তার দাদা বাড়ি আর কি, ওই রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে উঠে মেন রাস্তায় উঠলে সোজা হেঁটে গেলে এই যে এই ক্ষেতটার কথা বলছি, যে হৃদয়ের বাবা যে ক্ষেতটা, সেটা পার হয়ে আরো সামনে যেতে হতো। তো ওখান থেকে পার হয়ে তিনি যাচ্ছেন, অলরেডি তখন বেলা পড়ে যাচ্ছে। তো এই সময় তিনি যে ওই ক্ষেতে যেখানে ঘাস, সেই জায়গায় তিনি গেলেন। তো গিয়ে তিনি শুরু করলেন ঘাস কাটা। তো ঘাস কাটতেছেন এবং তার এই বস্তা ভরতেছেন। তো বস্তা ভরতে ভরতে তিনি বেশ অনেক ঘাস কেটে ফেলছেন, বস্তা ভরে ফেলছেন। ভরার পর সেটা নিয়ে তিনি রওনা দিলেন। তো আসবেন তাদের গোয়াল ঘরে। তাদের গোয়াল ঘর কিন্তু তাদের বাসার কাছেই, পাশে। তো হেঁটে হেঁটে আসছেন গোয়াল ঘরের কাছে। তখন অলরেডি প্রায় অন্ধকার নেমে আসছে, বেশ নেমে আসছে। এবং তাদের যে গোয়াল ঘরটা, তাদের বাড়ির থেকে এক্সটেন্ডেড একটু রাস্তা ধরে যেতে হয়, দুই পাশে কিন্তু গাছগাছালি, বেশ খানিকটা হেঁটে গেলে ওই পাশে গোয়াল ঘর। এবং ওই যে হৃদয় দাদি মানা করছে যে গোয়াল ঘরেও রাত্রেবেলা যাইতে না করছে, তো দাদা ওখানে প্রচলিত আছে যে ওইখানে নাকি অনেক কিছু দেখে মানুষ। মানে ওই গোয়াল ঘরটার পাশে একটা বাঁশ ঝাড় আছে, ওই পাশ থেকে নাকি মানুষ অনেক সময় শুনতো আর কি, যে কে জানি হাঁটাহাঁটি করে। এরকম মানুষ অতীতে আগে দেখছে যে এরকম এক মানুষ দেখছিল হেঁটে যাওয়ার সময় গোয়াল ঘরে পাশ দিয়ে একটা লম্বা ঢেঙ্গা একটা মহিলা বেরিয়েছে, এবং সে মানে এক পেঁচে শাড়ি পরা, এরকম তার সারা শরীর ডার্ক, অনেক ডার্ক, কালো গোত্রের, এবং এরকম হেঁটে আসতেছে, এবং তার হাতের মধ্যে এরকম চুড়ি পরা, পা দুইটা উল্টা। এটা দেখছে মানুষ আগে। তো এর জন্য ওই গোয়াল ঘরের কাছে রাতের বেলা যায় না। এবং অনেকে এরকম অনেক কিছু শুনছে, গরু হঠাৎ ডাকাডাকি শুরু করে, প্রচন্ড ডাকা শুরু করে ভয়ে, মানে এরকম ঘটনা আছে। এই কারণেই যেতে না করে রাতের বেলা। আর হৃদয় যে এখন যে যাচ্ছে, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মানে একদম ডার্ক, মানে পুরো জায়গাটা ডার্ক হয়ে গেছে। আকাশে শুধু একবারে লালচে আভা লেগে আছে, মানে মাগরিবের ওয়াক্ত তখনও শেষ হয়ে যায় নাই, বাট ওই যে লালচে একটা আভা আকাশে। হৃদয় বস্তা নিয়ে গেছে, তার মনে চিন্তা হচ্ছে যে সে খুব দ্রুতই মানে ওই ঘাসগুলাকে ওইখানে জাস্ট টুকরা টুকরা করে ওইখানকার একটা বস্তা আছে, ওই বস্তাতে ভরে রাখবে, আর কিছুটা ঘাস গরুর সামনে ওগুলা দিয়ে তারপর আসবে, এই চিন্তা করছে সে। তো সে ওই বস্তা নিয়ে ওখানে ফেললো আর কি। যখন ফেলছে তখন দেখতেছে যে ওখানে ওই ইসের কাছে একটা হারিকেন টানানো আর কি, ওই তাদের গোয়াল ঘরের কাছে। তো হারিকেনটা সে জ্বালাইলো, ওখানে ওই ইসের মধ্যে ম্যাচেস ছিল, সেটাতে হারিকেনটা টানাই দিল। তো হালকা একটা আলো হয়েছে ওই জায়গাটা, একটা মানে ভুতুড়ে আলো টাইপের। আর এই পাশে সে ওই ঘাস যে বস্তা আনছে ওটা ফেলছে উপর করে কাঁচি দিয়ে সে কেটে কেটে এটা ছোট করতেছে আর কি, করে এগুলা দিবে ওইখানে। বেশ লম্বা লম্বা ঘাস ছিল, কাঁচি দিয়ে কেটে কেটে ছোট করে দিবে। সে ওই গরুকে ঘাস কেটে দিত সুন্দর করে, খুব আদর করে পালতো আর কি। তো ওগুলা কেটে কেটে সে নিয়ে একটা ইসের মধ্যে জমাচ্ছে, একটা বস্তার মধ্যে রাখতেছে এগুলা। তো বস্তা মোটামুটি অর্ধেক ভরে গেছে, আরো বেশ খানিকটা ঘাস আছে, এদিকে অন্ধকার কিন্তু আরো বেড়ে গেছে। তো চিন্তা করতেছে যে আমি কাজটা শেষ করেই যাই, এরকম অর্ধেক কাজ করে ফেলে রেখে কি লাভ, আমি বাকিটা ভরে থিয়ে একদম বস্তাটা নিয়ে একদম সামনে টেনে রেখে যাবো, ওখান থেকে জাস্ট কিছু ঘাস গরুরে দিয়ে যাবো, এরকম চিন্তা করতেছে। তো সে বস্তা প্রায় অর্ধেকের বেশি ভরে ফেলছে কেটে, আর বাকি খানিকটা ঘাস আছে, ওগুলা ভরলেই বস্তাটা ভরে যাবে আর কি। এই সময় সে হঠাৎ করে দেখলো যে একটা গরুর মধ্যে, মানে এই ভিতরে গোয়ালের ভিতরে যে গরুগুলো আছে, এগুলা কেমন জানি একটু অস্থির হয়ে গেছে, ডাকাডাকি শুরু করছে, পা ছুটতেছে, শব্দ করছে, এরকম এদিক ওদিক করতেছে, মনে হচ্ছে মানে গরুগুলা ভিতরে অস্থির হয়ে গেছে। তো এই শব্দ শুনে একটু ভয় লাগলো, মানে হৃদয়ের বাবার কাছে একটু ভয় লাগলো। কারণ কি, তিনি ওই যে এইসব বিভিন্ন ঘটনা শুনছেন মানুষের কাছে তাদের এই গোয়ালঘরের এলাকা সম্বন্ধে। এরপর তার কাছে মনে হলো যে ওখানে বাঁশঝাড়ের ইগুলা নড়তেছে বেশ, এই গোয়াল ঘরের পাশে বেশ চিকন চিকন কিছু কঞ্চি আছে আর বাঁশঝাড় আছে, ওগুলা কেমন যে শস করে নড়তেছে, এরকম মানে বেশ শব্দ হইতেছে ওদিকে। তো তিনি একটু মানে বিচলিত হয়ে গেলেন যে ঘটনাটা কি,
মানে এখানে এরকম করতেছে কেন, গরুগুলা কেমন জানি মানে ডাকগুলাও কেমন, মানে এগুলো সাধারণত কোনো মানে ভয়ঙ্কর প্রাণী দেখলে এরকম ডাকে। তো তিনি আবার কিছুক্ষণ চিন্তা করলেন যে না, কাটি, ঘাসগুলা কাটি। তো ঘাস তিনি কেটে আরো ভরছেন বস্তা, আর সামান্য কিছু বাকি আছে। এই সময় হঠাৎ করে তার মনে হলো যে তার বস্তার ভিতর থেকে যে ঘাসগুলাকে তিনি যখন এই পাশে ঘাস কাটতেছেন, ছোট করতেছেন, মনে হলো যে কেউ জানি ধাক্কা দিয়ে মানে ভেতর থেকে যদি মানে উড়ায় ফেলে দেয়, ভেতরে যদি কোনো কিছু থাকে ধাক্কা দিয়ে ঘাস উড়ায় ফেলে, জাস্ট ওইভাবে মনে হলো এক গাছি ঘাস ভৎস করে শব্দ হলো, বস্তার ভিতর থেকে উড়ে গিয়ে এই পাশে ওদিকে পড়লো আশেপাশে। তো তিনি চিন্তা করলেন কি রে, ঘটনা কি, এইটা কি হলো, বস্তার মধ্যে ঘাস এসে ভস করে পড়লো কি হিসাবে। তো তিনি এটা চিন্তা করে একটু তাকায় চিন্তা করলেন যে কিছু কি পড়ছে উপর থেকে এসে, যে এই ঘাস উড়ে গেছে। তো ওরকম তো না, তিনি আবার কিছু ঘাসকে গোছায় এরকম দুই হাতে নিয়ে আবার বস্তায় ফেলে তিনি আবার কেটে ঘাস রাখতেছেন। এবার মনে হলো যে বস্তাটা একটু নড়তেছে, আবার ভস করে উঠলো এই ঘাসগুলা, আবার ভস করে উঠলো এবং তিনি দেখলেন বেশ কিছু উড়ে পড়লো এই পাশে। এইবার তিনি একটু মানে ভয় পাইছেন যে ঘটনাটা কি, এরকম হইতেছে কেন। হঠাৎ করে তিনি দেখলেন যে বস্তাটা মনে হয় নাড়তেছে চাটতেছে কেউ, মানে কেউ যে নাড়াচাড়া করে সেরকম। তারপর দেখলেন যে বস্তাটা কাত হয়ে নিচ থেকে ঠাস করে পড়ে গেল এক পাশে। পড়ে যাওয়ার পর তিনি মানে তার তখন একটা গুজবাম হয়ে গেছে, তিনি একটু ভয় পেয়েছেন। তিনি কাঁচিটা নিয়ে উঠে সরে গেছেন পিছন দিকে। এই সময় তিনি দেখলেন যে এই যে ঘাসগুলা পড়ছে এগুলা মনে হচ্ছে যে স্তূপ হয়ে, আর তার এই পাশের থেকে যে ঘাস আছে এগুলো বাতাসের মতো উড়ে এসে এটার সাথে মিলে মনে হচ্ছে ঘূর্ণিত করে একটা মানে আকৃতি নিতেছে এই ঘাস কাটা ঘাসগুলা, এবং ঘাসগুলা মিলে একটা আকৃতি নিতেছে, একটা অবয়ব তৈরি হইতেছে। তার কাছে মনে হলো যে এটা একটা অবয়ব। এই সময় প্রচন্ড ভিতরে এই তাদের যে গোয়ালের ভিতরে গরুগুলা প্রচন্ড ডাকাডাকি শুরু করলো, মানে ছিঁড়ে চলে যাবে গরু, এরকম একটা অবস্থা। এরকম ভেতর থেকে তিনি মনে হলো কেমন একটা শব্দ শুনতেছেন গোয়ালঘরের ভিতরে। তো তিনি ভয় পেয়ে গেলেন, তিনি ভয় পেয়ে আরো কয়েক পা পিছিয়ে আসলেন। এদিকে ঘাসগুলো মনে হইতেছে একটা অবয়বের মতো নিতেছে, অবয়বটা দেখে মনে হচ্ছে দুইটা পা, কিন্তু পা দুইটা মনে হচ্ছে উল্টা, এরকম দুইটা পা ঘাস দিয়ে একটা অবয়ব তৈরি হইতেছে এখানে বাতাসের ঘূর্ণিতে। তো হৃদয়ের আব্বার সব সাহস উবে গেল, তিনি ঘুরে দৌড় দিলেন পেছন দিকে। তো তিনি যখন ঘুরে দৌড় দিয়েছেন এই সময় তিনি শব্দ পেলেন, শব্দ করে ওখানে যে হারিকেন জ্বালা আসছিলেন হারিকেনের চিমনিটা ঠাস করে ফেটে গেল এবং দমকা বাতাসে হারিকেন নিভে গেল, এবং ওই বাতাসটা ঘুরতে ঘুরতে ওই ঘাসগুলাকে নিয়ে একটা মানে বাতাসের ঘূর্ণি তৈরি হয়েছে, একটা পিলারের মতো। তার কাছে মনে হইতেছে ঘূর্ণিটা কোন একটা আকৃতির মতো এরকম ঘুরতেছে এবং মনে হচ্ছে তার দিকে আসতেছে। তো হৃদয়ের বাবা ঝেড়ে দৌড় দিলেন ওইখান থেকে, মানে মানে যত দ্রুত সম্ভব তিনি দৌড়াইতেছেন আর তিনি দোয়া পড়তেছেন, অন্ধকার রাস্তা, মানে তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে। তিনি দৌড়াইতে গাছগাছালির মধ্যে দিয়ে আসতেছেন। তার কাছে মনে হলো যে খ্যান খ্যান শব্দে কেউ কথা বলতেছে ওইখানে, অনেকটা নারী কণ্ঠ, এরকম দুই পাশের গাছগাছালির মধ্যে অনেকগুলো কাঁঠাল গাছ আরো গাছ আছে এখানে। তো তিনি দৌড়াইতে মানে পড়ি মুড়ি করে একসময় তাদের বাড়ির যে বারান্দা সেটার মধ্যে এসে তিনি লাফ দিয়ে উঠে তিনি বাড়ির দরজার মধ্যে ঠাস করে নক করতেছেন। তো ওনার মা মানে হৃদয়ের দাদি দরজা খুলে দিল, তিনি ঘরের মধ্যে তাড়াতাড়ি ঢুকে নিজেই দরজা বন্ধ করে দিয়েছেন ভয়। তো হৃদয়ের দাদি জিজ্ঞেস করলো কি হয়েছে, বলছে যে মা এরকম দেখছি, কি একটা অবস্থা গোয়াল ঘরের কাছে। তো হৃদয় দাদি বলে তোলে যাইতে মানা করছি আগেই। তো তিনি তাড়াতাড়ি তাকে বসালেন, পানি খাইতে দিলেন, এবং তিনি ওই যে মানে গ্রামে যা করে দা পোড়ায় আগুনে ধরে সেটার পানি ভিজায় তাকে খাইতেছে, দায়ের মধ্যে লবণ রেখে, যেটা করে আর কি গ্রামে এগুলা তারা পালন করে। তো এগুলা করতেছিলেন। তো হৃদয়ের দাদা তখন আসছে, তো তিনি এসে বসে ছেলেকে দোয়া পড়ে দিলেন, দোয়া দরুদ পড়ে ফু দিলেন, আর বললেন যে তোমাদেরকে যে মানা করছি সন্ধ্যার সময় বেরিতে, এটা তোমরা বুঝো না, ওই যে ক্ষেতটা হলো খারাপ, ওই ক্ষেতের মধ্যে খারাপ জিন আছে, এগুলা ঘোরাফেরা করে সন্ধ্যার সময় গেছো ঘাস কাটতে, ওইদিকে ঘাস কাটার কোনো দরকারই ছিল না। তারপর ওই ঘাস যে কাটছো ওই ঘাসের ওইখান থেকে কিছু একটা আসছে তোমার সাথে, আয়সা ওই যে ওই এমনি তো গোয়াল ঘর খারাপ, ওই জায়গায় এইসব ঘটনা ঘটছে, খবরদার আর কখনো এরকম সন্ধ্যার সময় ওখানে যাবা না, ভর দুপুরেও যাবা না। মানে তখন হৃদয় দাদা বলে দেয় যে একদম ভর দুপুরে ওইখানে যাবা না, সন্ধ্যার সময় যাবা না, ঠিক ওই সময়গুলো খারাপ, আর ঠিক ফজরের আগে নড়াচড়া করবা না, গোয়াল ঘরের কাছে যাবা না ওই সময়। হ্যাঁ, আর ওই জায়গা
জায়গা তো এমনিও মানে মানে পাক থাকে না, নাপাকি থাকে ওই সময়টা। আর মানুষে তো কত কিছু দেখছে ওইখানে গোয়ালঘর ওদিকে, ওই জায়গাটা ভালো না, আমি পারলে গোয়ালঘর সরাই নিয়ে আসবো ওই পাশে। তো এটা বলে আর কি হৃদয়ের দাদা। তো যাই হোক, তিনি তারপরও ওই দিন তো রাত পার হয়, ওই দিন দোয়া দুরুদ পড়ে ছেলেকে ফু দিয়ে রেখে যান বাসায়। বলে যে রাতের বেলা যদি কোনো শব্দ টব্দ শুনে যাতে না বেরোয়। আর হৃদয়ের বাবাও এরকম বের হয় নাই। তো পরদিন সকালে তাদের আরেক আত্মীয় ছিল, তিনি একজন আলেম মানুষ, তিনি আসেন। আসার পরে তাকে দিয়ে ওখানে দোয়া দুরুদ পড়ায়, ফু দেন ছেলেকে, পড়া পানি দেন, আর বলে যে ছেলেকে যাতে দোয়া করে দেয় যাতে তার কিছু না হয়। তো ওই আলেম যিনি ছিলেন তিনি দোয়া দুরুদ পড়ে দেন, পড়ে বলে যে না, ছেলেকে আসর করতে পারে নাই, আসর করে নাই আর কি, কিন্তু ওরে পাইলে করতো আর কি, আরেকটু যদি মানে সময় এদিক ওদিক হয়ে যেত করতো, হয়তো দোয়া দুরুদ পড়া শুরু করছিল ওখান থেকে পলানোর সময় এরকম। তো এই বলে আলেম বলে যে আচ্ছা ওরকম জ্ঞান নয়, একই কথা বলে যে এরকম মানে সময় যখন নাকি একটু অন্যরকম থাকে তখন বের হবেন না, যেমন ওইরকম ফজরের ঠিক সুবে সাদেক শুরু হওয়ার আগের সময়টা, তারপর একদম ভর দুপুর সূর্য যখন মাথার উপরে থাকে, হ্যাঁ, তারপরে আসরের সময় শেষ হয়ে গেছে, সূর্য ডুবতেছে, এই সময়গুলোতে এরকম জায়গাগুলোতে যাবেন না, এগুলা ঠিক না। আর দোয়া দুরুদ পড়ে চলাফেরা করবেন, এগুলো বলে দেয় হৃদয়ের বাবাকে। তো হৃদয়ের বাবার এই আরেকটা ঘটনা ছিল যেটা শেয়ার করলো হৃদয়। আর সে বলছে যে তাদের পরিবারে এরকম আরো ছোটখাটো ঘটনা আছে, সে এগুলা কালেক্ট করতে পারলে সেগুলো শেয়ার করবে আমাদের কাছে। লোকটাকে প্রথম থেকেই আমার বেশ মজার লাগছিল। কুচকুচে কালো রং, এক মাথা রুক্ষ চুল, লম্বা নাক, চোখ দুটো জলজলে, পাতলার উপর গরম, দেখলে মনে হয় গম্ভীর প্রকৃতির, কিন্তু আলাপ হয়ে গেলে বেশ সহজ মানুষ বলেই মনে হয়। এই মানুষটির সঙ্গে কিন্তু যে অবস্থায় আলাপ হয়েছিল তা বেশ সুখকর ছিল না। সেবার পুজোর ছুটিতে দক্ষিণাত্যের ভ্রমণে গিয়েছিলাম। রামেশ্বরম, মহীশূর, কন্যাকুমারিকা দেখে শেষে তিরুপতি দর্শনে এসেছিলাম। বেশ উঁচু উঁচু পাহাড়, পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে, সেই আঁকাবাঁকা পথে বাসে করে পাহাড়ে উঠতে হয়। পাহাড়ের ওপরে উঠেই আমি অবাক, রীতিমতো শহর। যাই হোক, এখন থেকে কিছু দূর হাঁটলে বা রিকশায় গেলে তিরুপতি মন্দির। বেজায় ভিড়, দর্শন প্রার্থীদের লম্বা লাইন। পুজো দিতে দিতে বিকেল হয়ে গেল। তারপর জায়গাটা ভালো করে দেখতে লাগলাম। পশ্চিম বাংলা থেকে এত দূর আসা তো আর বারবার হয় না, হয়তো এই প্রথম, এই শেষ। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তাড়াতাড়ি নামার জন্য বাস স্ট্যান্ডে এলাম, কিন্তু হায়, লাস্ট বাস পাহাড় থেকে নেমে গেছে। আজান, নিচে নামার উপায় নেই। মহা দুশ্চিন্তায় পড়লাম, কি করব এখন? এদিকে আলো জ্বলে উঠেছে, কিন্তু ওদিকে অর্থাৎ পাহাড়ের দিকে জমাট অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ নেমে গিয়েছে, দুপাশে পাহাড়ি জঙ্গল, দেখলেও ভয় করে। তাহলে বললাম বটে জায়গাটা শহরের মতো, কিন্তু গেরস্ত বাড়ি বিশেষ নেই। দোকানপাট, ব্যাংক, পোস্ট অফিস এইসবই বেশি। গেরস্ত লোক যদি বা থাকে, তাহলে কি এই অজানা অচেনা একজন বাঙালিকে কেউ আশ্রয় দিবে? কি করব ভাবছি। এই সময়ে ওই মানুষটির আবির্ভাব। ও যেন দেখেই আমার অবস্থা বুঝতে পেরেছে। হেসে ভাঙা ভাঙা বাংলায় বলল, বাস ফেল করেছেন? এইরকম একটা জায়গায় ওই রকম চেহারার মানুষের কাছে বাংলা কথা শুনবো আশা করিনি। বিনীতভাবে বললাম, হ্যাঁ, লাস্ট বাস কখন জানতাম না। তাহলে এখন কি করবেন ভাবছেন? কিছুই তো ভেবে পাচ্ছি না। লোকটা হাসল। তবে চলে আসুন এই গরিবের কুটিরে। অজ্ঞতা তাই যেতে হলো। কুটিরই বটে, চারদিকে পাহাড় আর জঙ্গল, তারই মধ্যে পাথর দিয়ে ঘেরা একটা ঘরের মতো, মাথা গোজার আস্তানা। ভেতরে পীর সুজের উপর মস্ত এক পেতলের প্রদীপ জ্বলছে। তারই ঘোলাটে আলোয় গুহাটা দেখলাম। একপাশে একটা খাটিয়া, একটা কম্বল আর তেল চিটে বালিশ, একটা দড়ি টাঙানো, তাতে গোটা দুয়েক ময়লা প্যান্ট, একটা ছেঁড়া তোয়ালে। গুহার ওদিকে একটা কালো পর্দা টাঙানো, যেন থিয়েটারের স্টেজের স্ক্রিন। লোকটা বলল, তিরুপতি তো দর্শন করলেন, আমার ঠাকুর দেখবেন না? বলে পর্দাটা সরিয়ে দিল।
সঙ্গে সঙ্গে যা দেখলাম তাতে আমার গা শিউরে উঠল। ফুল পাতা ভরা একটা পুরনো কাঠের গামলার মধ্যে একটা মরার খুলি বসানো। খুলিটা সিঁদুরে সিঁদুরে লাল হয়ে গেছে। এইরকম সিঁদুর মাখা খুলি আমি সাধু সন্ন্যাসীদের কাছে অনেক দেখেছি, এর জন্য গা শিউরে ওঠেনি। শিউরে উঠেছিল অত বড় খুলি কখনো দেখিনি বলে। এ কি মানুষের খুলি? লোকটা আমার দিকে তাকিয়ে হাসলো। কি ভাবছেন? এত বড় খুলি কোথায় পেলেন? এ কি মানুষের? লোকটা আবার হাসলো, বলল, দানিকেন পড়েছেন তো, সেই অতিমানবের কথা। আশ্চর্য হলাম, এই লোকটা দানিকেনও পড়েছে? মুখে বললাম, হ্যাঁ, ওর সব কখানা বই আমার পড়া। লোকটি বলল, আমিও ওর মতো বিশ্বাসী। তাছাড়া এই খুলিটাই তো একটা মস্ত প্রমাণ, নয় কি? এটা পেলেন কোথায়? এবারও এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলল, তবে দানিকেনের চেয়ে আমি আরো কিছু গভীর তত্ত্ব খুঁজে বেড়াচ্ছি বলে মৃদু হেসে অন্য প্রসঙ্গে চলে গেল। আমিও আর কৌতূহল দেখালাম না। সেদিন পাহাড়ের গুহায় কলা, চিড়ে আর দুধ খেয়ে খাটিয়ায় শুয়ে রাত্রিবাস হলো। বেশ ভালো করেই আলাপ জমল। লোকটির নাম কেশব রাও, জন্ম অনন্তপুর জেলায় পেনুকোন্ডা শহরের কাছে। দীর্ঘকাল দেশ ছাড়া, এখন বাস তিরুপতির এই পাহাড়ে। লোকটির বিষয়ে আমি প্রথমে বলেছিলাম বেশ মজার লোক, কিন্তু পরে মনে হয়েছে লোকটা বোধহয় একটু বিশেষ ধরনের পাগল। প্রায় সারা রাত ধরে সে এমন সব কথা শোনালো যা পাগলামো ছাড়া অন্য কিছু হতে পারে না। সে বলল, দানিকেনের মতে বহু সহস্র বছর আগে ভিনগ্রহ থেকে যে অতিমানবেরা পৃথিবী প্রায় আবিষ্কার করেছিল, একসময় তারা আবার তাদের নিজেদের গ্রহেই ফিরে গিয়েছিল। এটা আমার মতে অ্যাবসার্ড, অসম্ভব। কেশবরাও একটু হাসলেন, তারপর বলল, আমি মনে করি তারা কেউ ফিরে যায়নি, পৃথিবীতেই ছিল, পৃথিবীতেই আছে, যে কোনো আকার নিয়ে। তারপরেও বলল, তার এখন অনেক কাজ, সারা পৃথিবী ঘুরতে হবে, এইরকম খুলি আর কোথায় পাওয়া যায় দেখতে হবে। একটু থেমে বলল, শুধু খুলি বা কঙ্কাল নয়, আমি বিশ্বাস করি তাদের আত্মাও এখনো বিশেষ বিশেষ জায়গায় আছে। আমি আবার শিউরে উঠলাম। এরপর সে যেন নিজের মনেই বলল, সবচেয়ে আগে যাওয়া দরকার ইস্ট ইউরোপ, কার্পাথিয়ান রেঞ্জ, ট্রান্সিলভেনিয়া, মন্ডাভিয়ার বুড়ো পিনা ডিস্ট্রিস। এইসব কথা শুনতে আমার মোটেই ভালো লাগছিল না, তবু কিছু বলা উচিত মনে করেই বললাম, জায়গাগুলোর নামও তো শুনিনি। কেশবরাও সরু করে হেসে বলল, ড্রাকুলা পড়েননি? ব্রাম স্ট্রোকারের ড্রাকুলা, সেই যে রক্তপায়ী পিশাচ যারা কতকাল ধরে অমৃত অবস্থায় কবরে থাকে, কিন্তু রাত হলেই মানুষ শিকারে বেরোয়। আমি বললাম, হ্যাঁ পড়েছি, কিন্তু সে তো গল্প। গল্প? কেশবের চোখ দুটো গোল গোল দেখালো। আমি যদি তার প্রমাণ দেখাতে পারি? সর্বনাশ! বললাম, না না না, প্রমাণের দরকার নেই। সেসব জায়গায় আমায় যেতে হবে, কিছু যে একটা আছে তা খুঁজে বের করতে হবে, বলল কেশবরাও। আমি নীরবে মাথা নেড়ে সায় দিলাম, কোনো কৌতূহল প্রকাশ করলাম না। এইভাবেই সেই পাথরের গুহায় রাত কাটল। আমি খাটিয়ায় আর কেশব মাটিতে। একটা বহু পুরনো বাঘছাল পেতে শুয়ে রইল। সত্যি কথা বলতে সারা রাত বেশ ভয়ে ভয়ে কেটেছে। ভয়টা কেশবকে না, তার ওই অদ্ভুত ঠাকুরটিকে, না অন্য কিছুতে, বুঝতে পারিনি। ভোর হলে প্রথম বাসটায় ধরার জন্য যখন বিদায় নিচ্ছি, তখন ভদ্রতার খাতিরে কেশবকে বললাম, যদি কখনো কলকাতায় আসেন তো দয়া করে আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করবেন। কেশব তখনই বলল, হ্যাঁ, কলকাতায় একবার আমায় যেতে হবে, বলে ঠিকানাটা দুর্বোধ্য ভাষায় লিখে নিল। অনেক দিন কেটে গেছে, কেশবের কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ একদিন আমাদের সবার বাড়িতে কেশব এসে হাজির। ওকে দেখে প্রথমটা চিনতেই পারিনি। কি করে চিনব?
কুচকুচে কালো রং, মুখে চাপ দাড়ি ছিল, পরনে দিব্যি শার্ট ও ট্রাউজার, চোখে বিস্কুটে কালো সানগ্লাস, বা হাতে একটা বড় পুঁটলি আর ডান হাতে সুটকেস। কেশবরাও দরজার কাছে দাঁড়িয়ে হাসছে। যখন ও পরিচয় দিল তখন আমি সত্যিই খুশি হলাম। আমার মনে পড়ল সেই রাতে আশ্রয় দেওয়ার কথা। আশ্রয় না পেলে কি হতো বলতে পারি না। সেই আশ্রয়দাতা আজ এসেছে আমার অতিথি হয়ে। এ কি কম সৌভাগ্য আমার? তাছাড়া তিরুপতি থেকে ফিরে এসে এই কেশবের কথা বাড়িতে সবার কাছে গল্প করেছিলাম। ভাইপো ভাইজিরা তো কেশবের কথা শুনে রোমাঞ্চিত। কবে কেশব আসবে তার জন্য পথ চেয়ে থাকত। এতদিন পর শেষ পর্যন্ত সে সশরীরে হাজির হলো। ছেলেমেয়েরা বেশ আগ্রহ করেই ওর সঙ্গে আলাপ করতে এলো, কিন্তু কি জানি কেন ওকে দেখেই প্রথমেই ছেলেমেয়েরা কেমন জানি ভয় পেয়ে গেল। সে কি ওর কুচকুচে কালো রঙের জন্য, নাকি ওর বিৎকুটে এই চশমাটার জন্য? যাই হোক, দিন দুয়েকের মধ্যেই ছেলেমেয়েরা ওর সঙ্গে ভাব জমিয়ে ফেলল। ভাবটা ওদের সঙ্গে এমন জমলো যে আমাকে যেন আর ওর দরকারই হয় না। তবু দরকার হতো। একদিন বলল, কলকাতায় পার্ক স্ট্রিট বলে একটা জায়গা আছে, সেখানে নাকি খুব পুরনো কালের কবর আছে। সর্বনাশ, এখানে এসেও সে কবরের খোঁজ করছে। মুখে বললাম, হ্যাঁ তা আছে, তবে খুব আর কি পুরনো, মাত্র 2-2.5 বছর আগের। তাতেই হবে, আপনি একদিন আমাকে নিয়ে চলুন, বলল কেশবরাও। অজ্ঞতা কেশবকে নিয়ে একদিন যা কখনো করিনি তাই করলাম। কবরখানায় ঢুকলাম। সার্কুলার রোড আর পার্ক স্ট্রিটের মোড়ে গাছপালায় ঢাকা সেই পুরনো কবরখানা। ঢুকতেই গা ছমছম করে উঠল। কিন্তু কেশবের এসব কিছুই হলো না। সে মহা আনন্দে বাঁধানো কবরগুলো দেখতে লাগলো। তারপর একটা খুব পুরনো ভাঙাচোরা কবরের কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ দাঁড়াবার পর ও উবু হয়ে বসলো। তারপর তার হাতের লাঠিটা চালিয়ে দিল কবরের মাটির নিচে। এক সময় লাঠিটা সরিয়ে নিয়ে হাত ঢুকিয়ে দিল। আমি তো ভয়ে কাটা। সাপে কামড়াবে যে, পাগল আর কাকে বলে। কিছুক্ষণ কবরের মাটি হাতড়াবার পরও উঠল, আমার দিকে তাকিয়ে খুশ মেজাজে বলল, ঠিক হ্যাঁ। কি ঠিক হ্যাঁ তা আর জিজ্ঞেস করার প্রবৃত্তি হলো না। এরপর সে জানতে চাইল পুরনো কবরখানা আর কোথায় আছে। হুগলিতে ডাচদের সময়ের অনেক কবর আছে শুনে সেখানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল। এদিকে বাড়িতে যেন কেমন একটু গোলমাল শুরু হয়েছে। ছেলেমেয়েদের তো পড়াশোনা মাথায় উঠেছে। তারা কেশবকে আঙ্কেল বলে ডাকে আর গল্প শোনে। সবই ভূতের গল্প। কেশব লোকটার এই একটা গুণ, নির্জন পাহাড়ে লোক সে, এবং সে বেশ মিশতেও পারে। ছেলেদের সঙ্গে এই মেশবার ক্ষমতা কোথা থেকে পেল কে জানে। গুহায় বাস করে এমন শার্ট প্যান্টই বা পায় কোথায় কে জানে। যাই হোক, রোজ সন্ধ্যের সময় ছেলেমেয়েরা ওকে ঘিরে ধরত, গল্প বলতো আঙ্কেল, ভূতের গল্প, তার নিজের চোখে দেখা ভূতের গল্প। আঙ্কেল ছেলেপেলেদের কথা শুনে গল্প শুরু করে দিত। একদিন শুনতাম দানিকেন ড্রাকুলাও এসে পড়েছে। মনে মনে হাসতাম, কিন্তু নিছক হাসির ব্যাপার যে ছিল না তা সপ্তাহখানেক পর থেকেই টের পেতে লাগলাম। আমার ঘুমটা বরাবরই খুব পাতলা, একটু শব্দেই ঘুম ভেঙে যায়। কদিন থেকেই রাত দুপুরে ঘুম ভেঙে যাচ্ছে, আর শুনতে পাচ্ছি নিচের যে ঘরে কেশব থাকে সেই ঘরে টুন টুন করে কিসের যেন একটা শব্দ হচ্ছে, ঠিক যেন কে ঘন্টা নেড়ে পুজো করছে। একদিন দিদিমাও সে শব্দ শুনলেন। পরের দিন সকালে বললেন, তোর ওই কেশবের ঘরে ঘন্টা বাজাচ্ছিল কে? আমি হেসে উড়িয়ে দিলাম, ধ্যাত, অত রাতে খামাখা ঘন্টা বাজাতে যাবে কে? উড়িয়ে দিলাম বটে, কিন্তু মনে খটকা বিধেই রইল। কেশব কি গভীর রাতে পুজো করে? কার পুজো? তবে কি ওর ঠাকুর অর্থাৎ সেই বিকট খুলিটা এখানে নিয়ে এসেছে? ভাবতেও গা শিউরে উঠল। কিন্তু এসব কথা কেশবকে জিজ্ঞেস করার উপায় নেই।
ও বলবে না, উল্টো চটে যাবে। সেদিন আর এক কাণ্ড। দুপুরবেলা বাড়িতে কেউ ছিল না, কেশবের ঘরে তালা বন্ধ। ওকে নিয়ে হুগলির একটা গ্রামে গিয়েছিলাম, বলা হয়নি। ইদানিং ও ধরেছিল গ্রাম দেখবে বলে। গ্রাম দেখবে না ছাই, খুঁজবে গ্রামের পুরনো কবরখানা। যাই হোক, বাড়িতে কেউ নেই, ছেলেমেয়েরাও স্কুলে, নিচে নামছিলেন। দিদিমা তো ঘুমোচ্ছেন। কেশবের ঘরের কাছে আসতেই উনি থমকে দাঁড়ালেন। স্পষ্ট শুনলেন সেই বন্ধ ঘরের মধ্যে খট খট করে কি যেন চলে বেড়াচ্ছে। মায়ের মুখে একথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার স্থির বিশ্বাস হলো কেশব সেই খুলিটা এখানে নিয়ে এসেছে। পরের দিনই কেশব যখন স্নান করতে গিয়েছে তখন চুপি চুপি ওর ঘরে ঢুকলাম। আমার সন্দেহ ছিল ওর পুটলিটায় কিছু আছে। সেটা খুলে ফেললাম। দেখলাম ভেতরে কালো কাপড়ে জড়ানো কিছু রয়েছে। আমার হাত কেঁপে উঠল। কোনো রকমে পুটলিটা বেঁধে বেরিয়ে এলাম। তারপর মনে মনে কেবলই চিন্তা করতে লাগলাম লোকটা কবে এখান থেকে যাবে। আমি ওর চলে যাওয়ার জন্য ব্যস্ত হলে কি হবে? ছেলেরা ওকে ছাড়তে চায় না। ওরা কেবল জেদ ধরে, আঙ্কেল সত্যি ভূত বলে কিছু আছে? সত্যি তুমি ভূত দেখেছ? তাহলে আমাদের ভূত দেখাও। এই ভূত দেখাবার কথা হলেই ওদের আঙ্কেল সত্যি সত্যি চটে যায়। ধমকে উঠে বলে, ছেলে মানুষই নাকি, ভূত দেখবে বললেই দেখানো যায় নাকি? নাকি দেখবো বললেই দেখা যায়? কথাটা একটু ধমকানির সুরেই বোধহয় বলেছিল, যার জন্য আমার যে ভাইজিটি ওকে সবচেয়ে ভালোবাসত সে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে চলে গেল। বলে গেল, আঙ্কেল তোমার সঙ্গে আরি, জন্মের মতো আরি, আর কখনো তোমার কাছে গল্প শুনবো না। আচ্ছা জেদি মেয়ে এই রুনা। তারপর কতবার কেশব সাধ্য সাধনা করেছে, ও আর আঙ্কেলের কাছে আসেইনি, ভূতও দেখতে চায়নি। এর কদিন পরেই কেশব হঠাৎ বলল, চললাম। হ্যাঁ, এর চেয়ে সুখবর বুঝি আর কিছু হয় না। মুখে বললাম, এরই মধ্যে যাবেন কেন? কেশব বলল, অনেকদিন তো থাকলাম, আর নয়। কোথায় যাবেন? ইস্ট ইউরোপ? না, আগে নেপাল। কেন হঠাৎ নেপাল যাবেন তার জিজ্ঞেস করতে সাহস হলো না। যাবার দিন বিদায়ের পালা, ছেলে মেয়েদের চোখ ছলছল। রুনাও এসেছে। কেশব ওকেই বোধ হয় সবচেয়ে বেশি ভালোবাসত, তাই একটু আদর করল। ওর চোখেও জল। রুনা কাঁদো কাঁদো গলায় বলল, আঙ্কেল তুমি আবার আসবে তো? কেশব তার স্বভাব মতো হাসল। আমার উপর রাগ পড়েছে দিদিমণি? বাহ, তুমি তো ভূত দেখালে না। কেশবের মুখটা শুকিয়ে গেল, বিমর্ষ হয়ে পড়ল। ভূত কি কাউকে দেখানো যায়? এ কি সম্ভব? বলল। আমি রুনাকে একটু বকলাম। রুনা মুখ ভার করে রইল। আবার আসবে তো? ছেলেরা জিজ্ঞেস করল। কেশব কি ভেবে বলল, কথা দিচ্ছি না, তবে আসবার চেষ্টা করব, যদি মরে না যাই। আমার ভাগ্নেটা একটু ভেপো, বলে উঠল, তুমি মরে গেছো কিনা জানবো কি করে? আমরা তো তোমার জন্য অপেক্ষা করে থাকবো। কেশব কি যেন ভাবল, তারপর হঠাৎ করে ঘরে গিয়ে পুটলি খুলে কি একটা গোল করা কাগজ এনে আমার হাতে দিল। সেটা খুলে দেখি একটা ক্যালেন্ডার। ক্যালেন্ডারের ছবিটা অদ্ভুত, ছাপা নয়। কেশবী বোধ হয় নিজ হাতে গোটা কত ছক কেটে ক্যালেন্ডারের সঙ্গে এটা এঁটে রেখেছে। ক্যালেন্ডারটা হাতে নিয়ে আমি বললাম, এটা নিয়ে কি করব? ও বলল, দেয়ালে টাঙিয়ে রাখবেন। যেদিন দেখবেন ক্যালেন্ডারটা উল্টে গেছে সেদিন বুঝবেন আমি আর নেই। এ আবার কি কথা? অবাক হব না হাসবো না ভয় পাবো বুঝে উঠতে পারলাম না। বছর 2-3 কেটে গেছে। কেশবের কথা ভুলেই গেছি। ছেলেমেয়েরাও ইতিমধ্যে বেশ বড় হয়ে গেছে। সেদিন সন্ধেবেলায় বাইরের ঘরে ওরা পড়াশোনা করছে, আমি একটা ম্যাগাজিন পড়ছি। হঠাৎ মনে হলো কে যেন দরজার সামনে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। চমকে তাকিয়ে দেখি কেশব রাও দরজায় দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। ওকে প্রথমে চিনতে পারিনি,
সেই কুচকুচে কালো রং আর নেই, কেমন যেন ফ্যাকাশে, মুখটা শুকনো, ঘন কালো দাড়ির বদলে পাতলা পাতলা বিবর্ণ দাড়ি ঝুলছে, চুল এলোমেলো। সবচেয়ে অবাক হলাম ওর হাতে সুটকেসও নেই, সেই পুটলিটাও নেই। রাও সাহেব না? কেশব রাও একটু হেসে আমার নমস্কার করল। আসুন আসুন, স্বাগতম। ছেলেমেয়েরাও আনন্দে লাফিয়ে উঠল, আঙ্কেল এসেছে, আঙ্কেল এসেছে। তারপরই ওরা ধরল, আঙ্কেল গল্প, অনেক গল্প। আমি ওদের ধমকে শান্ত করলাম। আজ উনি ক্লান্ত, দেখছো না, ভালো করে দাঁড়াতেও পারছেন না। আসুন মিস্টার রাও। যেতে যেতে জিজ্ঞেস করলাম, আপনি কি এখন নেপাল থেকে এলেন? কেন জানি না রাও তার কোনো উত্তর দিল না। তারপর কেশবকে সেই ঘরে নিয়ে এলাম, বললাম, খাওয়া দাওয়া করে আজ বিশ্রাম করুন, কাল সবাই মিলে গল্প শুনব। কেশব কিন্তু কিছুই খেতে চাইল না, বলল, আমি একটু ঘুমোতে চাই। আমি ওখানেই ওর শোবার ব্যবস্থা করে দিলাম। সকালে ঘুম থেকে উঠে অবাক, কেশব নেই, ঘর খালি। কিরকম হলো? এত সকালে গেল কোথায়? বিছানার দিকে তাকিয়ে দেখলাম, যেমন ফর্সা চাদর পেতে দিয়েছিলাম তেমনই আছে। কেউ যে শুয়েছিল তা মনে হয় না। গেলাসে জল দিয়েছিলাম, সেটাও ঠিক তেমনি ঢাকা পড়ে আছে, অর্থাৎ ঘরে যে কেউ ছিল তার চিহ্ন মাত্র নেই। মনে মনে যেমন অবাক হলাম তেমনি দুঃখও পেলাম। কেশবের এমনিভাবে পালিয়ে যাওয়াটা ঠিক হয়নি। এমনি সময় কে যেন এসে আমায় দ্বিগুণ অবাক করে দিয়ে বলল, পালিয়ে যাবে কি, বাইরে দরজা তো ভেতর থেকেই বন্ধ রয়েছে। এইবার গায়ে কাটা দিয়ে উঠল। সে আবার কি? এই রহস্যের মীমাংসা আমরা কেউ করতে পারলাম না। তবে সেই দিনই খবরের কাগজের এক কোণে একটা ছোট্ট খবর ছিল, পার্ক স্ট্রিটের পুরনো কবরখানায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তার সঙ্গে ছিল একটা পুটলি। পুটলির মধ্যে পাওয়া গেছে একটা অস্বাভাবিক মরার মাথার খুলি। মৃত্যুর কারণ জানা যায়নি, পুলিশ তদন্ত করছে। আমার হাত থেকে কাগজটা পড়ে গেল। বুঝতে বাকি রইল না অজ্ঞাত পরিচয় মানুষটি কেশব রাও ছাড়া আর কেউ নয়। তার বডি পাওয়া গেছে কাল সকালে। তাহলে কাল রাত্রিরে আমার বাড়ি কে এলো? তবে কি ও নেপাল থেকে ফিরে কলকাতাতেই ছিল? তাহলে কেনই বা শুধু এক রাত্রিরের জন্য এলো? আর আর তার মৃত্যু হঠাৎ কবরখানাতেই বা হলো কেন? সবই রহস্যময়। তখনই কি মনে হলো, ছুটলাম পাশের ঘরে। দেখি রুনা কখন এ ঘরে এসে ক্যালেন্ডারটার দিকে জল ভরা চোখে তাকিয়ে রয়েছে। ক্যালেন্ডারটা এতদিন পর কে যেন উল্টে দিয়েছে। এতক্ষণ আপনারা শুনলেন মানবেন্দ্র পাল রচিত ভৌতিক গল্প অলৌকিক ক্যালেন্ডার। আজকে ভৌতিকতার লিসেনারদের জন্য রয়েছে মানবেন্দ্র পালের আরেকটি ভৌতিক গল্প। গল্পটির নাম আতঙ্ক। শুরু করছি ভৌতিক গল্প আতঙ্ক। হঠাৎ কলিং বেল বাজল, খুব আস্তে। বেল বাজানোর ধরন শুনেই বোঝা গেল অপরিচিত কেউ, নিশ্চয়ই ভদ্র বিনীত। তবু অনাদিবাবু অবাক হলেন, এই অসময়ে কে আসতে পারে? জায়গাটা কলকাতার টালিগঞ্জ এলাকার কুদঘাট। এক সময় পরিত্যক্ত ছিল, এখন দিন যত যাচ্ছে ততই লোক বসতি বাড়ছে। তবু এখানে অনেক বাঁশঝাড় আছে, জলা জঙ্গল আছে। বাইরে থেকে এসে সে সময় অনাদিবাবু বুদ্ধিমানের মতো সামান্য টাকায় বাড়িটা করে ফেলেছিলেন। পাড়ার সকলেই পরিচিত। এখন বেলা 2টো। অনাদিবাবু খেয়ে দিয়ে কাগজ পড়ছিলেন। এমনি সময় কলিং বেল বাজল। কিরিং। অনাদিবাবু উঠে দরজা খুলে দিয়ে প্রথমে কিছুটা অবাক হলেন, তারপরেই হাসি মুখে অভ্যর্থনা করলেন, আসুন আসুন। সঙ্গে সঙ্গেই স্ত্রীকে ডাকলেন, শুনছো, দেখে যাও কে এসেছেন। ভদ্রমহিলাকে হঠাৎ দেখলে ভয় পেতে হয়। কুচকুচে কালো রং, মাথার চুল জট পাকিয়ে গিয়েছে,
নাকটা থ্যাবড়া, চোখ দুটো গোল, একটু লালচেও, পরনে গেরুয়া কাপড়, কাঁথা দিয়ে পরা। হাতের ক্যাম্বিসের ব্যাগটা মাটিতে রেখে হাত জোল করে অনাদিবাবুদের নমস্কার করে ইংরেজিতে বললেন, দেখা করতে এলাম। অনাদিবাবু আর তার স্ত্রী দুইজনেই নমস্কার করে বললেন, আমাদের সৌভাগ্য। মাদ্রাজি মহিলাটির সঙ্গে অনাদিবাবু আর তার স্ত্রীর পরিচয় হয়েছিল বছর 3 আগে দক্ষিণ ভারতে তিরুপতির পাহাড়ে। ভদ্রমহিলা দীর্ঘদিন ধরে প্রেত চর্চা করেন। শুধু প্রেত চর্চাই না, মনোবিকারগ্রস্ত লোকদের উপর প্রচন্ড শক্তিতে প্রভাব বিস্তার করতেও পারেন। এর সঙ্গে পরিচিত হয়ে অনাদিবাবুরা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। ফিরে আসবার সময় অনাদিবাবু বলেছিলেন, মাতাজি, কলকাতায় যখনই আসবেন আমার বাড়িতে একবার পায়ের ধুলো দেবেন। মাতাজি কথা রেখেছেন এবং তিনি কথা দিয়েছিলেনও। গতবার দার্জিলিং যাবার পথে কলকাতায় এসে দেখা করেছিলেন। এবার যাচ্ছেন কাশ্মীর পেহেলগাঁও, যাবার পথে তাই দেখা করতে এসেছেন। দুপুরবেলায় বিশ্রামের পর বিকেলে ওরা 3 জন বসে গল্প করছেন। শুভা কলেজ থেকে ফিরল। তাকে দূর থেকে দেখেই মাতাজি কেমন অন্যমনস্ক হয়ে গেলেন। অনাদিবাবু বললেন, আমাদের মেয়ে শুভা, একটি মাত্র মেয়ে। শুভা ভুরু কুচকে মাতাজিকে একবার দেখেই চলে যাচ্ছিল। শুভার মা ডাকলেন, ও কি চলে যাচ্ছ কেন? প্রণাম করো। সেবার সাউথে গিয়ে এর সঙ্গে আলাপ হয়েছিল। শুভা কোন রকমে প্রণাম করে বেজার মুখে দাঁড়িয়ে রইল। মাতাজি যেন কেমন একরকম ভাবে শুভাকে দেখছিলেন। আপনাদের মেয়ে? তিরুপতিতে তো একে দেখিনি, আগের বার এসেও দেখিনি। অনাদিবাবু বললেন, তিরুপতিতে ও যায়নি, আর যেবার আপনি এখানে এসেছিলেন তখন ও ছিল ওর মামার বাড়িতে। মাতাজি শুভকে দেখতেই লাগলেন। শুভার মা বললেন, শরীরটা ওর মোটেই ভালো যাচ্ছে না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া একেবারেই বন্ধ, সবসময় কি যেন ভাবে, আর মেজাজ। মায়ের কথার মাঝখানেই শুভা বিরক্ত হয়ে চলে যাচ্ছিল। মাতাজি সস্নেহে ওর হাতটা চেপে ধরে ইংরেজিতে বললেন, রাতে তোমার বোধহয় ভালো ঘুম হয় না, তাই না? শুভা এক মুহূর্তের জন্য অবাক হয়ে মাতাজির দিকে তাকালো, তারপর জানি না বলে হাত ছাড়িয়ে নিয়ে ঘরে ঢুকে পড়ল। শুভার মা খুব বিরক্ত হয়ে বললেন, দেখলেন তো কিরকম অভদ্র। কিন্তু ওর এরকম ও ছিল না। বছর 4 থেকে ও যেন কেমন হয়ে উঠেছে। বছর 4? এখন তো কলেজে পড়ছে। তাহলে তখন ক্লাস 9-এ পড়তো। পড়াশোনায় খুব ভালো, ধীর, শান্ত। বাধা দিয়ে মাতাজি বললেন, স্কুলে কি ওর কোনো অশান্তি ছিল? শুভার বাবা বললেন, না, অশান্তি আর কি, পড়াশোনা নিয়েই থাকতো। তবে এ পর্যন্ত বলে তিনি শুভার মায়ের দিকে তাকালেন। শুভার মা বললেন, তবে অশান্তি বাধা তো একটা মেয়ে, শিখা। গাজিয়াবাদ না কোথা থেকে নতুন এসেছিল, যেমনই রূপ তেমনই দেমাগ। সে শুভাকে একেবারে সহ্য করতে পারত না। ও পড়াশোনায় ভালো, দেখতে খারাপ নয়, সবাই ওকে ভালোবাসত। আর শিখা হিংসে জ্বলে পুড়ে মরত। আশ্চর্য। মাতাজি হেসে বললেন, আশ্চর্য হবার কিছু নেই। এক ধরনের মানুষ থাকে যারা স্বভাবতই ঈর্ষাপরায়ণ। তারা কাউকে সুখী হতে দেয় না, নিজেও সুখী হতে পারে না। একটু থেমে বললেন, মেয়েটিকে কি আপনি কখনো দেখেছিলেন? হ্যাঁ, একবারই। মেয়েটি কি খুব বেপরোয়া? খুবই, টিচারদেরও নাকি মানত না। মাতাজি টেবিলের উপর একটু ঝুঁকে পড়ে বললেন, হাতে ছড়িয়ে জাতীয় কিছু নিয়ে বেড়াতে ভালোবাসত, পায়ের কাছে ঢিল পেলে কুড়িয়ে নিয়ে অকারণে কুকুর ছাগল মারত। শুভার মা হেসে বললেন, অথ বলতে পারবো না, তবে বিরাট একটা কুকুর নিয়ে ঘুরত। একদিন শুভাকে রাস্তায় একা পেয়ে ও কুকুর লিলিয়ে দিয়েছিল। ভাগ্য ঠিক সেই সময় মেয়েটার দাদা এসে পড়েছিল, তাই শুভা বেঁচে গিয়েছিল। যাক, একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট থেকে আপনার মেয়ে বেঁচে গিয়েছে। আচ্ছা, সে কি আপনার মেয়েকে কোনোভাবে টিস করত? নিশ্চয়ই। তার টিস করার জ্বালায় তো শুভাকে স্কুল ছাড়তে হলো। স্কুল কি ছেড়েছে? না, ছাড়েনি, কিন্তু ছাড়তে হতো। কিরকম টিচ করতো একটু বলুন। সে আর কত বলবো,
দল পাকিয়ে ওর বিরুদ্ধে নানা কথা রটাতো, অঙ্গভঙ্গি করে ভেঙাতো। সিঁড়ি দিয়ে হয়তো নামছে, শিখা উপর থেকে এসে ধাক্কা দিয়ে চলে যেত। এমনই কত। শুভা তো এসব কথা বলতো না। মাতাজি মন দিয়ে কথাগুলো শুনলেন, তারপর বললেন, মেয়েটি এখন কোথায়? নিশ্চয়ই এখানে নেই। শুভার মা বললেন, ঠিকই বলেছেন, ওরা এখন আর এখানে নেই, স্কুল ছেড়ে দেওয়ার পরে চলে যায়। স্কুল ছেড়ে দিল কেন? সেও এক কাণ্ড। একদিন শিখা টিফিনের সময় আরেকটা মেয়ের বই চুপি চুপি নিয়ে শুভার ব্যাগে ঢুকিয়ে রেখে চোর সাজাবার চেষ্টা করে। মেয়ে তো কেঁদে কেটে একেবারেই অস্থির, এই নিয়ে তুলকালাম। একটি মেয়ে বুঝি শিখার কাণ্ড কারখানা দেখে ফেলেছিল, সেই সব ফাঁস করে দেয়। শিখা ছুটে গিয়ে সেই মেয়েটার গলা টিপে ধরে, মেরেই ফেলতো। ভাগ্য জোরে বেঁচে যায়। হেডমিস্ট্রেস শিখার গার্জেনের কাছে কড়া ভাষায় চিঠি লিখলেন। ব্যাস, তারপরেই শিখা স্কুল ছেড়ে দিল। মাতাজি বললেন, কিন্তু তাতেও অশান্তি ঘুচল না, কি বলুন? ওরে বাবা, অশান্তি ঘুচবে কি? আরো বেড়ে গেল। পুরো চিঠি আসতে লাগলো, পড়াশোনা না ছাড়লে শুভাকে মরতে হবে। কি সাংঘাতিক কথা ভাবুন তো। মাতাজি বললেন, শুভা নিশ্চয়ই স্কুল ছাড়েনি, সে ওরকম মেয়েই না। পুরো চিঠির কথা পুলিশে জানিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু ওরা তখন এর তল্লাট থেকে পাত্তারি গুটিয়ে পালিয়েছে। মাতাজি চুপ করে ভাবতে লাগলেন। শুভার মা বললেন, মেয়ের যে তারপর কি হলো, হাসি নেই, আনন্দ নেই, দিন দিন যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মাতাজি হঠাৎ উঠে দাঁড়ালেন, বললেন, আমি একবার আপনার মেয়ের সঙ্গে কথা বলবো, আমি নিজেই যাচ্ছি ওর কাছে, আপনারা এখানেই থাকুন। টেবিলের উপর দু হাতের মধ্যে মুখ গুজে বসেছিল শুভা। মাতাজি ঢুকেই বললেন, রাত্রিরে তোমার ঘুম হয় না, নিশ্চয়ই তুমি ভয় পাও। শুভা বিরক্ত হয়ে মুখ তুলে তাকালো। মাতাজি বলতে লাগলেন, আমি জানি যখনই তুমি একা থাকো তখনই কিছু দেখতে পাও, ঠিক কিনা? শুভা ফেল করে তাকিয়ে রইল। উত্তর দাও। এবার শুভা নিজের অজান্তেই উঠে দাঁড়ালো, কোন রকমে বলল, হ্যাঁ। কি দেখো, পরিষ্কার করে বলো তো। শুভা একটু চুপ থেকে বলল, তেমন কিছুই নয়, ঘরে হয়তো একা পড়ছি, বাড়িতে কেউ নেই, মনে হলো কেউ যেন চট করে সরে গেল। কখনো মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে। রাতে প্রায় কিরকম একটা শব্দ শুনে ঘুম ভেঙে যায়, দেখি ঘরের মধ্যে কি যেন নড়ে বেড়াচ্ছে। আমি ভয়ে কাঠ হয়ে পড়ে থাকি, বুকের মধ্যে কিরকম জানি করে। মা বাবাকে কথা বলেছিলে? না। কেন? কেউ বিশ্বাস করবে না, উল্টো ঠাট্টা করবে, নইলে বলবে মানসিক ব্যাধি। আমি সায়েন্সে পড়া মেয়ে, আমি নিজেকে বুঝি, জানি এ আমার ব্যাধি নয়, কেউ একজন আমাকে মারবার চেষ্টা করছে। মাতাজি শান্ত গলায় বললেন, কে মারবে তোমাকে? শুভার মুখটা হঠাৎ বিবর্ণ হয়ে গেল। বলল, তা জানি না, তবে যে আমাকে রোজ ভয় দেখাচ্ছে সেই আমায় মারবে। মাতাজি চুপ করে তার নিজের আংটির মস্ত বড় পাথরটা অকারণে নাড়তে লাগলেন, তারপর বললেন, আমি শুধু আর একটা কথা জিজ্ঞেস করব, তুমি কি এর মধ্যে কোনোদিন তোমার স্কুলের সেই মেয়েটিকে শিখা যার নাম স্বপ্নে কিংবা অন্য কোনো ভাবে দেখেছ? শুভা অবাক হয়ে বলল, তা কি করে দেখব, ও তো আর এখানে নেই, কোথায় আছে তাও জানি না। মাতাজি একটু গম্ভীর হয়ে গেলেন এবং বললেন, তাও হয়তো শিগগিরই জানতে পারবে, তবে আমার একটা কথা, কিছুতেই ভয় পেও না। মনে রেখো, দুষ্টু আত্মা ভয় দেখাতেই পারে, সজীব মানুষের কোনো ক্ষতি করতে পারে না, যদি না জীবিত মানুষ নার্ভাস হয়ে পড়ে। কিন্তু দুষ্টু আত্মার কথা বলছেন কেন? শুভার গলা কেঁপে উঠল। শিখা কি তবে? ও নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি আজ যাচ্ছি, পরে আবার দেখা হবে বলে শুভার মাথায় হাত রাখলেন। সঙ্গে সঙ্গে শুভার শরীরটা কেমন করে উঠল, যেন ইলেকট্রিকের একটা শক খেল। তারপর একদিন গভীর রাত, আকাশে মেঘ থমথম করছে। শুভার কিছুতেই ঘুম আসছিল না, কেবলই এপাশ ওপাশ করছে। পাশের ঘরেই বাবা ঘুমাচ্ছেন, এখান থেকেই নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে।
শুভার মনে হলো সারা পৃথিবীর সমস্ত মানুষই বুঝি ঘুমাচ্ছে, জেগে শুধু সে একা। ভাবতে ভাবতে কখন এক সময় ঘুমিয়ে পড়েছিল তা সে বলতে পারে না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল কতগুলো কুকুরের ডাকে। কুকুর তো ডাকতেই পারে, অমন কতদিন কত রাত্রে কত কুকুর ডেকে গেছে, কিন্তু আজকের ডাকটা জানি কেমন, যেন প্রচন্ড ভয়ে কুকুরগুলোর গলা কাঁপছে। কুকুরের ডাকটা ক্রমে দূরে মিলিয়ে গেল, আর তারপরই সুভার ঠিক মাথার জানালাটায় শব্দ হলো খট খট খট, সেই সঙ্গে ঝড়ের গোঙানি। ঝড়েই কি জানালা খটখট করছে? শুভা ধর্মর করে হাতের উপর ভর দিয়ে মাথা তুলে জানালার দিকে তাকালো। কি যেন দেখলো, সঙ্গে সঙ্গে তার সমস্ত দেহটা অবশ হয়ে গেল। একটা ছায়া মূর্তি, ঠিক যেন কিরে, চিনতে পারছিস? জানালার গ্রিলটা ধরে বাইরে ঝুলছে শিখা। ঝড়ো হাওয়ায় তার লম্বা চুলগুলো উঠছে। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু গলার স্বর পরিষ্কার। চিনতে না পারিস তো মনে করিয়ে দেই, আমি তোদের সেই শিখা। তোর জন্যই আমাকে স্কুল ছাড়তে হয়েছিল, তোর জন্যই অনেক অপমান। প্রতিশোধ তখন নিতে পারিনি, এখন নেব। আজ আমার মৃত্যুদিন, তাই দেখা করে গেলাম। শিখা একটু থামলো, জানালার গ্রিলে মাথাটা রেখে কেমন একরকম চোখ বের করে তাকালো। তারপর বলল, আজ থেকে 7 দিনের মধ্যে তোকে মারবই, কথাটা জানিয়ে গেলাম। আকাশে বিদ্যুৎ চমকালো। সেইটুকু আলোয় শুভা দেখলো কি যেন একটা হাওয়ায় সাঁতার কেটে অদৃশ্য হয়ে গেল। শুভা চিৎকার করে উঠল। ব্যাপারটা সবাই শুনল। এটা যে ঘুমের ঘোরে স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই হতে পারে না, সে বিষয়ে সকলেই নিঃসন্দেহ। তবু 7টা দিন সবাই শুভাকে সাবধানে থাকতে বলল। শুভা বিমর্ষ গলায় বলল, কি আর সাবধান হবে। 6টা দিন কেটে গেল, এতটুকু অশুভ ছায়া নেই। রাত্রিরে সেই যে কুকুরের ডাক শুনেছিল, সে ডাকও আর শোনা যায়নি, এমনকি ঘুমের ব্যাঘাত হয়নি। কিন্তু পরের দিনের বেলা ঘড়িতে 3টে বাজল। রোজকার মতো শুভা দোতলার ছাদে উঠল শুকনো কাপড় তুলতে। এক মনে কাপড় তুলে যাচ্ছিল। লক্ষ্য করলো কয়েকটা বাড়ি পরে যে বাড়িটা, তার ছাদে দাঁড়িয়ে তারই বয়সী একটা মেয়ে তার দিকে তাকিয়ে হাসছে। মেয়েটাকে শুভা চিনতে পারল না, কোনোদিন দেখেছে বলেও মনে হলো না। সে একটা একটা করে শাড়ি, ব্লাউজ, ধুতি আলসে থেকে তুলতে লাগলো। কিন্তু মুশকিল হলো বাবার গেঞ্জিটা নিয়ে। গেঞ্জিটা উড়ে পড়েছে কার্নিশের উপর, একটু জোর বাতাস পেলেই পড়বে রাস্তার নর্দমায়। অথচ আলসে থেকে ঝুঁকে পড়ে হাত বাড়ালেও নাগাল পাওয়া যাচ্ছে না। শুভা একটা লাঠি বা লম্বা কাঠি খুঁজল, কিন্তু তেমন কিছু পেল না। নিচে গিয়ে কিছু একটা নিয়ে এলেই হয়। কিন্তু শুভার আর নিচে নামতে ইচ্ছা করলো না। ঠিক করলো গেঞ্জিটা নিয়ে তবে যাবে। কিন্তু নেবে কি করে? ওর যে নাগালের বাইরে। নিতে গেলে তাকে আলসে টপকে ওই সরু কার্নিশের উপর নামতে হয়, আর ওখানে নামা মানেই হয় কার্নিশ ভেঙে, না হয় মাথা ঘুরে একেবারে রাস্তায় পড়ে যাওয়া। পড়লে আর রক্ষে নেই। শুভা আলসের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে গেঞ্জিটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো। তার মনে হলো পড়ে যাওয়া কি এতই সোজা? সার্কাসে সে শূন্যে দোল খাওয়ার মতো কত খেলা দেখেছে, তারাও তো তারই মতো মেয়ে। তারা কি পড়ে যায়? তারা যদি অমন মারাত্মক খেলা খেলতে পারে, তাহলে সে কেন কার্নিশে নেমে সামান্য একটা গেঞ্জি তুলে আনতে পারবে না? কি করবে ভাবছে, হঠাৎ লক্ষ্য পড়ল সেই মেয়েটার দিকে। সে হাসছে, আর আশ্চর্য হাত দিয়ে ক্রমাগত সে ইশারা করছে কার্নিশে নামার জন্য। এবার শুভা আর কিছুতেই নিজেকে ধরে রাখতে পারল না। লোকে যেমন করে ঘোড়ায় চাপে, তেমনি করে পরনের শাড়িটা গুটিয়ে আলসের উপর চেপে বসলো। কি অদ্ভুত দৃশ্য সেটা! তারপর সেই ডান পাটা বাড়িয়ে দিয়েছে মরণ ফাঁদের দিকে। অমনি কে যেন কঠিন একটা সুরে ডাকলো, শুভা, নেমে এসো শিগগিরি। শুভা চমকে উঠে দেখলো ছাদে কখন বাবা উঠে এসেছেন।
বাবাকে দেখে তার যেমন আনন্দ হলো তেমনি ভয় হলো। তার মনে হলো সে যেন ইচ্ছে করে কত বড় অপরাধ করতে যাচ্ছিল। তারপর আলসে থেকে নেমে মাথা নিচু করে নিচে নেমে গেল। কদিন মোটামুটি ভাবে কাটলো। শোভার মানসিক অবস্থা কোনো উন্নতি হচ্ছে না, বরং আরো একটু খারাপের দিকে। যখন তখন ছাদে যাচ্ছে। সেই মেয়েটাকে আরেকবার সে দেখতে চায়। অনাদিবাবু শেষে বাধ্য হয়ে ছাদের সিঁড়ির দরজায় তালা লাগিয়ে দিলেন। সেদিন গভীর রাতে আবার সেই কুকুরের ডাক। শোভার ঘুম ভেঙে গেল। অন্ধকার ঘর। তার কিরকম ভয় করল। পাশেই মা শুয়েছিলেন। শোভা অন্ধকারে মাকে একবার ছুল। একটু পরে মাথার কাছে জানালায় চুপ চুপ শব্দ। কে যেন বন্ধ জানালাটা খুলতে বলছে। শোভার দেহ হিম হয়ে গেল। মাকে সে ডাকতে গেল। তার গলা দিয়ে স্বর বেরোল না। খুব বেঁচে গেলি সেদিন। শোভা চমকে উঠল। শিখার গলা একেবারে ঘরের মধ্যে। ভাগ্যিস তোর বাবা এসে পড়েছিল, কিন্তু এবার আর কারো সাধ্য নেই বাঁচায়। কালই তোকে মারব। বলতে বলতে স্বরটা যেন ফ্যানের হাওয়ায় মিলিয়ে গেল। পরের দিন সকাল থেকেই শোভা মা বাবার কড়া পাহারায়। শুধু মা বাবাই নয়, পাড়া প্রতিবেশীরাও বারে বারে আসছে যাচ্ছে, কেবলই লক্ষ্য রাখছে শোভার উপর। এই যে অবিশ্বাস্য ব্যাপার, অথচ উড়িয়েও দিতে পারছে না। শোভা কিন্তু বিরক্ত হচ্ছে। সে কি চিড়িয়াখানার কোনো জন্তু যে সবাই তাকে দেখে যাচ্ছে? রাগ করে সে ঘরে খিল দিল। বেলা তখন প্রায় 1টা। অনাদিবাবু পুরনো খবরের কাগজ বিক্রি করছিলেন বাইরের ঘরে বসে। শোভার মা বাথরুমে। হঠাৎ অনাদিবাবু শুনলেন রাস্তায় একটা হইচই গেল 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 রব। তিনি এক লাফে বেরিয়ে এলেন। দেখলেন দুটো ট্যাক্সি মুখোমুখি দাঁড়িয়ে, আর সেখানে লোকের ভিড়। একটু পরেই কারা একটি মেয়েকে ধরাধরি করে নিয়ে এলো। শিগগিরই একটু জল। না, শোভা মরেনি। দুটো ট্যাক্সির মুখে পড়েও আশ্চর্যভাবে সে বেঁচে গেছে। জ্ঞান ফিরে আসার পর শোভা অল্প দু একটা কথা যা বলল তা এই। খিল বন্ধ করে জানালায় দাঁড়িয়েছিল। হঠাৎ দেখলো সেদিনের সেই মেয়েটা খুব সেজে রাস্তার ওপারে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে হি হি করে হাসছে। কে এই মেয়েটা? কোথায় তার বাড়ি? কেনই বা তাকে দেখলেই হাসে জানার জন্য সে তখনই খিড়কির দরজা দিয়ে ছুটে গিয়েছিল। তারপর আর কিছুই তার মনে নেই। কয়েকটা মাস বেশ ভালোভাবেই কাটল। আর কোনো উপদ্রব নেই। শোভা ক্রমশ স্বাভাবিক হয়ে উঠছে। আজকাল সবার সঙ্গে গল্প করে, হাসে। ওকে ভুলিয়ে রাখার জন্য ওর মা এখন ওকে সংসারের টুকিটাকি কাজ দেন। সেদিন বেলা তখন 11:30। অনাদিবাবু বললেন, শোভা একটু চা করো তো। বলে নিচে নেমে গেলেন। শোভার মা গেলেন ঠাকুর ঘরে। দোতলাটা একেবারে ফাঁকা, নিস্তব্ধ। শোভা রান্নাঘরে এসে স্টোভ জ্বালিয়ে চায়ের জল চড়িয়ে দিল। একটু পরে তার শরীরটা কেমন করে উঠল। মনে হলো যেন দুর্বল হয়ে পড়ছে, মাথাটা ঝিমঝিম করছে। শোভা উঠে দাঁড়ালো। রান্নাঘরের সামনের বারান্দাটার দিকে তাকালো। সেটা খা খা করছে। সামনের ঘরগুলো ফাঁকা। এরকম তো রোজই ফাঁকা থাকে, কিন্তু আজ কেন এত ভয় করছে? মনে হচ্ছে যেন বাড়িতে কেউ নেই, সবাই তাকে ফেলে পালিয়ে গেছে। মনে হচ্ছে এটা যেন কোনো ভুতুরে বাড়ি। শোভা কেমন যেন ভয় পেয়ে গোঙাতে লাগলো। মনে হতে লাগলো এখনই বুঝি সে জ্ঞান হারিয়ে পড়ে যাবে। আর ঠিক সেই সময় সে অস্পষ্ট দেখলো তার সামনে শিখা দাঁড়িয়ে, রান্নাঘরের দোরগোড়ায়, দু চোখে আগুন ঝরা দৃষ্টি, একরাশ কালো চুল বাতাসে উঠছে। দুবার বেঁচে গেছো, এবার রেহাই নেই বলে শিখা দুহাত বাড়িয়ে পায়ে পায়ে এগিয়ে আসতে লাগলো। আর শোভা পেছোতে লাগলো চলন্ত স্টোভের দিকে। ক্রমশ আগুনের তাপ তার গায়ে লাগলো। তবু পিছোচ্ছে শোভা। না পিছিয়ে উপায় নেই। শিখা রান্নাঘরে ঢুকে পড়েছে। চিৎকার করতে গেলে শোভা দেখলো সে গলা দিয়ে শব্দ বের করতে পারছে না। ঠিক এই মুহূর্তে ঘরের দরজায় কলিং বেল বাজলো। ক্রিং ক্রিং। শোভা শুনতে পেল বাবা দরজা খুলে দিলেন। শুনতে পেল কাকে যেন সাদর অভ্যর্থনা করছেন, আসুন আসুন।
সে সঙ্গে আরো শুনতে পেল কোনো মহিলার উত্তেজিত কণ্ঠস্বর, শিগগিরই আমায় উপরে নিয়ে চলুন। সিঁড়িতে দ্রুত পায়ের শব্দ, কে যেন হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে। শোভা যেন জ্ঞান ফিরে পাচ্ছে। দেওয়াল ধরে সামনে নিল কোনো রকমে। না, সেখানেই। শোভা তবু ভয়ে ভয়ে তাকালো, দেখলো সামনে ক্যাম্বিসের ব্যাগ হাতে মাতাজি দাঁড়িয়ে। মাতাজি হেসে বললেন, ভয় নেই, ও আর কোনোদিন আসবে না। আজ ওর আত্মা মুক্তি পেয়ে গেল। ততক্ষণে শোভার মা বাবাও এসে পড়েছেন। তারা অবাক হলেন। রান্নাঘরের কাছ থেকে ফুলের মিষ্টি গন্ধ ঘুর ঘুর করে আসছে। এটাই ছিল মানবেন্দ্র পাল রচিত ভৌতিক গল্প আতঙ্ক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন রংপুরের একজন অ্যাম্বুলেন্স চালক। তার অনুরোধে আমরা নাম পরিচয় গোপন রাখছি। ধরা যাক আমার নাম রাকিব। গত 8 বছর ধরে আমি একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাই। অসংখ্য রোগী, দুর্ঘটনা, এমনকি লাশও বহন করেছি। তাই মানুষ যেসব ভূতের গল্প বলে সেগুলো আমি কখনো গুরুত্ব দেইনি। কিন্তু 2016 সালের এক বর্ষা রাতে এমন একটি ঘটনা ঘটেছিল যার ব্যাখ্যা আজও খুঁজে পাইনি। সেদিন রাত প্রায় 1টা। হাসপাতালে মর্গ থেকে ফোন এলো একটি লাশ দূরের এক গ্রামে পৌঁছে দিতে হবে। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমার সঙ্গে ছিল ওয়ার্ড বয় সোহেল। মর্গে পৌঁছেই দেখি চারপাশ অস্বাভাবিক নীরব। ডিউটির লোকেরা তাড়াহুড়ো করে স্ট্রেচারটা অ্যাম্বুলেন্সে তুলল। বিদায় নেওয়ার সময় একজন বৃদ্ধ নিরাপত্তারক্ষী শুধু বললেন, ভাই, রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়ে থাকলে গাড়ি থামাবেন না। কথাটা শুনে আমরা হেসে উড়িয়ে দিলাম। রাত 2টার দিকে শহর ছেড়ে নির্জন সড়কে উঠলাম। রাস্তার দুই পাশে শুধু অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। হঠাৎ পেছনের মিররে চোখ পড়তেই দেখলাম স্ট্রেচারের সাদা কাপড়টা যেন ধীরে ধীরে নড়ছে। আমি ভাবলাম হয়তো গাড়ির ঝাঁকুনিতে কোনো কিছু নড়ছে বা কাঁপছে। কিন্তু আমার ধারণা বেশিক্ষণ ঠিক থাকেনি। কয়েক সেকেন্ড পরই সোহেল কাঁপা গলায় বলল, ভাই, আপনি কি কাপড়টা ঠিক করে বেঁধেছিলেন? আমি উত্তর দেওয়ার আগেই টকটক করে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে 3 বার শব্দ হলো। আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম। ভিতরে তো কেবল একটিমাত্র লাশ। আমি নিজেকে বোঝালাম রাস্তার ধাক্কায় হতবা শব্দ হচ্ছে। কিন্তু ঠিক তখনই আমি পিছনের মিররে এক মুহূর্তের জন্য মনে করলাম, দেখার পর বুঝতে পারলাম স্ট্রেচারের উপর কেউ বসে আছে। আমি দ্রুত পিছনে তাকালাম। আবারও কিছুই নেই, সবকিছু যেন আগের মতো। রাস্তার মাঝখানে একটু সামনে তাকাতেই দেখি রাস্তার মাঝখানে সাদা কাপড়ে ঢাকা একটি লম্বা অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি ব্রেক চাপতে গিয়েও নিরাপত্তারক্ষীর কথাটা মনে পড়ে গেল, রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়ে থাকলে গাড়ি থামাবেন না। আমি স্টিয়ারিং শক্ত করে ধরে গতি না কমিয়েই সামনে এগিয়ে যেতে লাগলাম। কিন্তু অবাক হয়ে দেখলাম অবয়টার একবারে কাছে পৌঁছে যাওয়ার পরে কোনো ধাক্কা লাগলো না, যেন সেটি হঠাৎ বাতাসে মিলিয়ে গেছে। সোহেল সঙ্গে সঙ্গে কাঁপা গলায় বলল, ভাই, মানুষটা কোথায় গেল? আমি যেন কোনো উত্তরই দিতে পারলাম না। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে আবারও শব্দ এলো, ধূপ ধূপ করে। এবার শব্দটা যেন স্ট্রেচারের পাশ থেকে নয়, বরং দরজার গায়ে কেউ ভিতর থেকে আঘাত করছে। আমি সঙ্গে সঙ্গে পিছনের মিররে তাকিয়ে যেন জমে গেলাম। আমার বুক যেন তৎক্ষণাৎ ধরপড় করতে লাগলো। স্ট্রেচারের উপর ঢাকা সাদা চাদরটা ধীরে ধীরে উপরে উঠেছে, যেন নিচে থাকা কেউ বসে পড়ার চেষ্টা করছে।
সোহেল ভয়ে পেছনে তাকাতে সাহস পাচ্ছিল না। সে শুধু বলল, ভাই কোরআন শরীফের কিছু আয়াত পড়ুন। আমি ধীরে ধীরে সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। অদ্ভুতভাবে কয়েক সেকেন্ডের জন্য সব শব্দই থেমে গেল, কিন্তু সেই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরের লাইট নিজে থেকেই চলে উঠল। আমি মিররে খেয়াল করে দেখলাম স্ট্রেচারের উপর কেউ নেই, চাদরটা খালি পড়ে আছে। আমার বুকের ভিতর যেন তখনই ধকধক ধকধক শুরু হয়ে গেল, কারণ মাত্র কয়েক মুহূর্ত আগেও যেখানে একটি লাশ ছিল, এখন সেখানে কোনো কিছুই নেই। ঠিক তখনই আমার ডান কানের পাশে খুব ধীর ঠান্ডা একটি ফিসফিস শব্দ ভেসে এলো, আমাকে বাড়ি পৌঁছিয়ে দাও। আমি আতঙ্কে স্টিয়ারিং আরো শক্ত করে ধরলাম। সামনের রাস্তা তখনও ফাঁকাই ছিল, কিন্তু আমি অনুভব করলাম আমার ঠিক পিছনের সিটে যেন কেউ নিঃশব্দে বসে আছে। গাড়ির ভিতরের বাতাস মুহূর্তেই যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার পিছনের সিটে কেউ বসে আছে, এই অনুভূতিটা যতটা ভয়ঙ্কর ছিল তার থেকে বেশি ভয়ঙ্কর ছিল চারপাশের নিস্তব্ধতা। সোহেল ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ভাই আপনি কি পিছনে কারো শ্বাসের শব্দ শুনছেন? আমি কান খাড়া করতেই স্পষ্ট শব্দ পেলাম, যেন কেউ খুব ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। আমি সাহস করে পেছনের মিররে আবারও তাকালাম। প্রথমে কোনো কিছুই দেখতে পাইনি, কিন্তু বিদ্যুতের এক ঝলকে মিররে ফুটে উঠল একটি মুখ, ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক স্থির। আমি ঘুরে তাকাতেই পিছনের সিট আবারও ফাঁকা, যেন সেখানে কেউ ছিলই না। আমার হাত তৎক্ষণাৎ কাঁপতে শুরু করলো। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ওয়্যারলেস সেটটি নিচ থেকে কেন জানি না চালু হয়ে গেল। স্পিকারে ভেসে এলো এক কর্কশ কণ্ঠের আওয়াজ, ফিরে যাও, এই রাস্তা তোমাদের জন্য নয়। তারপর পরই সেটি আবারও নিচ থেকেই বন্ধ হয়ে গেল। সোহেল কাঁপা কণ্ঠে আবারও বলল, ভাই সামনে একটা মসজিদ আছে, ওখানে আমরা থামি। আমি মাথা নাড়ালাম। কয়েক মিনিট পর দূরে একটি ছোট্ট মসজিদের আলো দেখা গেল। আমার অ্যাম্বুলেন্সটি মসজিদের সামনে থামাতেই চারপাশ যেন আবার সবকিছুই স্বাভাবিক হয়ে গেল। ইঞ্জিন বন্ধ করেই আমরা দুজনে দ্রুত নেমে পড়লাম, কিন্তু পিছনের দরজা খুলে আমরা হতবাক। স্ট্রেচারের উপর লাশটি আবারও আগের মতোই শুয়ে আছে, ঠিক যেমনটা আমরা প্রথমে তুলেছিলাম। চাদরও ঠিকঠাক ঢাকা, যেন কোনো কিছুই ঘটেনি। তবে একটা জিনিস বদলে গিয়েছিল, সাদা চাদরের উপর কাদামাখা একটি হাতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা নিশ্চিত ছিলাম মর্গ থেকে বের হওয়ার সময় এমন কোনো দাগ ছিল না। মসজিদের ইমাম তখন বেরিয়ে আমাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আজ রাতটা এখানে থাকুন, কিছু পথ আছে, সেগুলো রাতের নির্দিষ্ট সময় মানুষ একা পার হওয়ার জন্য নয়। আমরা আর এক মুহূর্ত আপত্তি করলাম, কিন্তু তখনও জানতাম না আসল ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে এখনো শুরুই হয়নি। ফজরের আজান শেষ হওয়ার পরপরই মসজিদের ইমাম আমাদের ডাকলেন। তিনি চুপচাপ অ্যাম্বুলেন্সটির দিকে তাকিয়ে বললেন, গত রাতে তোমাদের গাড়ির সঙ্গে শুধু একজন মৃত মানুষ ছিল না, আরেকটি অদৃশ্য সঙ্গীও ছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে বুঝলেন? ইমাম খুব শান্ত গলায় বললেন, রাতে মসজিদের সামনে গাড়ি থামার সময় আমি দেখেছি তোমরা দুজন নেমে এসো, কিন্তু অ্যাম্বুলেন্সের পিছনের দরজার পাশে আরো একটি লম্বা ছায়া অনেক সেকেন্ড আগেই দাঁড়িয়েছিল, তারপর হঠাৎ মিলিয়ে যায়। আমাদের শরীর যেন শিউরে উঠল ইমামের কথা শুনে। এরপর পর ইমাম বললেন, যার লাশ নিয়ে যাচ্ছ তার গ্রামের পথে একটা পুরনো বাজার আছে, বহু বছর ধরে ওই জায়গা নিয়ে নানা গল্প শোনা যায়, সাবধানে যাবে। সকাল 7টার দিকে আমরা রওনা দিলাম। দিনের আলোয় সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু গ্রামের কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ অ্যাম্বুলেন্সের জিপিএস নিচ থেকে কেন জানি না অন্য রাস্তা দেখাতে শুরু করলো।
স্ক্রিনে শুধু একটি লেখা ভেসে উঠল, এই পথ। আমি সঙ্গে সঙ্গে জিপিএস বন্ধ করে দিলাম। কয়েক মিনিট পর আমরা সেই বাঁধঝাড়ের কাছে পৌঁছালাম। চারপাশের বাতাস যেন নেই, অথচ বাসগুলো নিজেরাই দুলছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের সাইরেন নিচ থেকে কেন জানি না বেজে উঠল। রফিক আমাকে বলল, ভাই সাইরেন অন করলেন কেন? আমি কোনো উত্তরই যেন দিতে পারলাম না। আমি সুইচ বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজই যেন হলো না। ঠিক তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন গ্রামবাসী আতঙ্কিত চোখে আমাদের দিকেই তাকিয়ে রইলেন। তাদের মধ্যে এক বৃদ্ধ দৌড়ে এসে বললেন, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান, এই জায়গায় গাড়ি দাঁড় করাবেন না। আমি অ্যাক্সিলারেটরে চাপ দিলাম, কিন্তু অ্যাম্বুলেন্সটি যেন কোনো শক্তি ধরে রেখেছে। ইঞ্জিন চলছে, চাকা ঘুরছে, তবুও গাড়ি যেন 1 ইঞ্চিও এগোচ্ছে না। ঠিক সেই মুহূর্তে পেছনের কাছে ধীরে ধীরে একটি হাতের ছাপ ফুটে উঠল। একটি, দুটি, তারপর আরো কয়েকটি। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো কাজ অসংখ্য কাদা মাখা হাতের ছাপে যেন ঢেকে গেল। সোহেল কাঁপতে কাঁপতে শুধু বলল, ভাই আমাদের পেছনে কেউ নেই তো? আমি ধীরে ধীরে পেছনে মিররে তাকালাম, আর যা দেখলাম তা দেখে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। স্টেশনের পাশে কয়েকটি অস্পষ্ট সাদা অবয়ব নীরবে দাঁড়িয়ে আছে, তারা কেউ নড়ছে না, শুধু সবাই একসঙ্গে আমাদের দিকেই তাকিয়ে আছে। এর পরে আমি এটা দেখার পর আমার শরীর ভয় কাঁপছিল, কিন্তু তাও আমি 1 সেকেন্ড আর সময় নষ্ট না করে অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে আমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এর পর যখন গন্তব্যে পৌঁছাই, তাদের কাছে লাশ নামিয়ে দিয়ে আমরা ওখান থেকে চলে আসি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।